Idris? সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? চলে এলাম শিখর একাডেমিক প্রোগ্রামে। তোমাদের সবার সাথে আমি ডক্টর আরমান হোসেন রানী। আজকে কোষ বিভাজন চ্যাপ্টারের ৩য় পর্ব নিয়ে। তোমরা আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা কমেন্টে জানিয়ে দাও, এবং তোমরা সবাই কেমন আছো সেটাও কমেন্টে জানিয়ে দাও। ফাতেমা, তাইয়েবা, কাজী কি, মোমেনা, রাব্বি, তাহমিনা, ইশরাত, ইরফান, সঞ্চিতা, মারুফা। ওকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আশা করি তোমরাও ভালো আছো। দেখতে পাচ্ছি আমি তোমাদের সবাইকে, সাজ্জাদুল, তাইয়েবা, গর্বিতা, ইশরাত, মারুফ, রাইসা, তাসফিয়া, উম, সাদিক, রাইসা, মারুফা, সাকিব, হাবিবুর রহমান। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আমরা কোষ বিভাজন চ্যাপ্টারের ৩ নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। তো ক্লাস শুরু করার আগে আমি তোমাদের কাছে একটু জিজ্ঞেস করে নিতে চাই, সেটা হলো যে গত ক্লাসে আমরা যে ২ নম্বর লেকচারটা পড়েছিলাম, মাইটোসিসের যে ভাগগুলো আমরা পড়েছিলাম, মাইটোসিসের কি অংশ রয়েছে, কি ধাপ রয়েছে, এই ধাপগুলো যে আমরা পড়েছিলাম, তো এই গত লেকচারটা তোমরা পড়েছো কিনা, কারা কারা পড়েছো আমাকে কমেন্টে জানিয়ে দাও। মুহিত, বলো, গত লেকচারটা কারা কারা পড়েছো? পড়েছো? ওকে। হাফ পড়েছে। ওকে, পড়ি নাই। যারা পড়ো নাই তাদের নাম আমি জিজ্ঞেস, মানে তাদের নাম আমি পড়বো না। যারা পড়বে, রেগুলার পড়াশোনা করবে, যেদিন যে ক্লাসটা নিব, যারা পড়বে আমি তাদের নাম এখানে পড়ব। আর যারা পড়বে না তাদের নাম আমি কিন্তু পড়বো না। পড়েছে, একটু পড়েছি না। পড়লে ভালো করে পড়বে, না পড়লে পড়বে না। একটু পড়েছি, একটু দেখেছি, হালকা পাতলা এই টাইপের পড়া দিয়ে কাজ নেই। হ্যাঁ, ওকে। আচ্ছা, অনেকেই পড়েছো তোমরা। তাহলে দেখো, একটা ক্লাসেই ভাগ হয়ে গেল। দেখো, তোমার ফ্রেন্ড অনেকেই কিন্তু পড়েছে, আর তোমাদের মধ্যে খুব কম সঙ্গে যারা পড়োনি। তা এই যে যারা পড়োনি তারা কিন্তু এই যে ভাগ হয়ে গেল, এভাবে করে কিন্তু মানে ফ্রেন্ড সার্কেলের মধ্যে তোমার কোনো কোনো ফ্রেন্ড এগিয়ে যাবে, তুমি পিছিয়ে যাবে, এভাবে করেই কিন্তু, বুঝছো? ওকে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা আমি করি। সেটা হলো যে তুমি যে গত লেকচারটা পড়েছো, গত লেকচার পড়ার পাশাপাশি বিগত বছরের বোর্ড পরীক্ষার এমসিকিউ এবং অ্যাডমিশন টেস্টের এমসিকিউ কারা কারা সলভ করেছো, এটা যারা করেছে তাদেরটা হবে মেইন পড়া। পড়ার পাশাপাশি বিগত বছরের বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্টের এমসিকিউ কারা কারা সলভ করেছো। এই যে এখানে কিন্তু অনেকেই সলভ করেনি, তাহলে এখানে আরেক দফা পিছিয়ে গেল। আরেক দল পড়েছে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করেনি, আবার অনেকে পড়েছো এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করেছো। তাহলে এই যে যারা কোশ্চেন সলভ করেছো তারাও কিন্তু একটু এগিয়ে থাকলে। ওকে, তাহলে এভাবে করেই কিন্তু তোমার ফ্রেন্ডরা তোমার থেকে ধীরে ধীরে এগিয়ে যাবে, এভাবে করেই কিন্তু যাবে। সো আমি প্রথম দিনই একটা কথা বলেছি যে তোমাদের যেহেতু সময় কম, এবং যেহেতু তোমাদের এই ২ বছর, এটা হলো তোমাদের গেম চেঞ্জিং বছর। এই ২ বছরে তুমি যা প্রিপারেশন নিবে, তুমি যেভাবে নিজেকে তৈরি করবে, তুমি অ্যাডমিশন টেস্টে সেভাবেই ফলাফলটা দেখাতে পারবে, তুমি তোমার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবে। আদারওয়াইজ সম্ভব না। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে একজন বলছে আমার কাছে গাইড নাই। গাইড নেই, তুমি জোগাড় করো। তোমাকে কি কেউ আটকে রেখেছে? রাইট সাথী, তুমি জোগাড় করো গাইড, তাই না? ওকে, ঠিক আছে। আমি মুখস্থ করেছি বুঝে বুঝে, শুধু এত টাইম কই পাবো। হ্যাঁ, তাজবির বলছে যে সে এত টাইম কই পাবে। তুমি টাইম কিভাবে বের করবে, তুমি তুমি জানো এটা, কারণ তোমার অন্য ফ্রেন্ডরা তো সলভ করেছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তারা কিভাবে সময় পেল, তাই না? ওকে। আচ্ছা, তাহলে আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব, আমরা কোষ বিভাজন চ্যাপ্টারে যে টপিকসটা, সেটা হলো মিওসিস এক।
বা মিওসিস চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, মূলত মানে টপিক্সটা নিয়ে আলোচনা করব। আমরা এর আগে মাইটোসিস টপিক্সটা নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা মিওসিস টপিক্সটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? একজন জিজ্ঞেস করেছে যে আগের ক্লাস করেনি, আজকের ক্লাসটা বুঝতে পারবে কিনা? হ্যাঁ, আজকের ক্লাসটা তুমি বুঝতে পারবে। ওকে। কোন গাইড কিনবো, কোন গাইড কিনবে এটা তুমি ডিসাইড করবে। তুমি লাইব্রেরিতে যাবে, লাইব্রেরিতে গিয়ে তুমি কয়েকটা বিগত বছরের কোশ্চেন পাওয়া যায়, অ্যাডমিশন টেস্টের গাইড দেখবে, বিভিন্ন প্রকাশনীর গাইড দেখবে, দেখে তুমি কম্পেয়ার করলেই বুঝতে পারবে কোনটা কেনা উচিত বা কোনটা নেওয়া উচিত তোমার জন্য। ওকে, ঠিক আছে। তাহলে আসো মিওসিস জিনিসটা কি। আমরা গত ক্লাসে বলেছিলাম যে মাইটোস মানে হলো সুতা, মাইটোস মানে সুতা এবং ওসিস মানে প্রক্রিয়া। তাহলে মাইটোসিস মানে হলো সুতা তৈরির প্রক্রিয়া বা যে কোষ বিভাজনে সুতা তৈরি হয়। আর মিওসিস কথাটা আসে মিওস থেকে। মিওস মানে হলো হ্রাস করা, কমে যাওয়া। তাহলে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় কমে যায়। কি কমে যায়? ধরো এটা একটা কোষ, হ্যাঁ, এই কোষের মধ্যে মনে করো এই কোষের মধ্যে 46টা ক্রোমোজোম আছে। এখন এই কোষ থেকে মনে করো দুইটা কোষ তৈরি হলো, এই কোষ থেকে দুইটা কোষ তৈরি হলো, দুইটা কোষ তৈরি হলো, এবং এই যে দুইটা কোষ তৈরি হলো, এই দুইটা কোষের মধ্যে দেখা গেল যে 46টা জায়গায় 23টা করে ক্রোমোজোম তৈরি হলো। ওকে, তাহলে দেখো তো, প্রথম কোষে ক্রোমোজোম সংখ্যা ছিল 46টি, বাট এই কোষ থেকে যে কোষগুলো তৈরি হয়েছে সেই কোষগুলোতে ক্রোমোজোম সংখ্যা 23টি করে। তাহলে ক্রোমোজোম সংখ্যা কি কমে গেল না? কমে গেল। কতটুকু কমে গেল? অর্ধেক কমে গেল, রাইট? আমরা জানি যে কোষ থেকে এই যে এই কোষটাকে বলা হয় মাতৃকোষ, আর যেগুলো তৈরি হয় এগুলোকে বলছি আমরা অপত্য কোষ, রাইট? এগুলোকে বলছি আমরা অপত্য কোষ, তাই না? তাহলে মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা, অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যার, অপত্য কোষ যেগুলো হয় সেগুলো অর্ধেক হয়ে যায়, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। তাহলে এই যে কোষ বিভাজন প্রক্রিয়াটা, এই কোষ বিভাজন প্রক্রিয়াটাকে আমরা বলছি মিওসিস কোষ বিভাজন। তাহলে মিওসিস কোষ বিভাজন কথা, এই যে হ্রাস করা, হ্রাস বলতে কি, এই যে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়, এটাকে বলছি আমরা মিওসিস কোষ বিভাজন। এবং এই মিওসিস কোষ বিভাজনে দেখো এখানে দুইটা ঘটনা ঘটে, মানে ক্রোমোজোম সংখ্যা যে হ্রাস পায় কিভাবে পায়, দুইটা ঘটনা ঘটে। কি কি ঘটনা আমরা দেখি। একটা হলো এই যে মিওসিস কোষ বিভাজনে এটা দুইটা পর্যায়ে বিভক্ত, একটা হলো সমবিভাজন এবং আরেকটা হলো হ্রাসমূলক বিভাজন। হ্রাসমূলক বিভাজন কেমনে? দেখো, সমবিভাজন আর হ্রাসমূলক, তাহলে হ্রাসমূলক মানে কি? হ্রাসমূলক মানে মিওসিস কোষ বিভাজন, তাই না? তাহলে মিওসিস কোষ বিভাজন দুইটা ধাপে সম্পন্ন হয়। প্রথমে সমবিভাজন হবে, এটাকে বলছি আমরা মিওসিস ওয়ান, মিওসিস ওয়ান, মিওসিস ওয়ান। এরপরে যে কোষগুলো তৈরি হলো সমবিভাজনের পরে, যে কোষগুলো তৈরি হলো সেই কোষগুলো মধ্যে আবার কোষ বিভাজন হবে, সেটা হলো সমবিভাজন হবে। এই সমবিভাজনকে বলছি আমরা মিওসিস টু, মিওসিস টু। সমবিভাজন মানে হলো সমীকরণিক বিভাজন, রাইট? মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা আর অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, এটাকে বলা হয় সমবিভাজন বা সমীকরণিক বিভাজন। তাহলে আমরা কি বলতে পারি না যে মিওসিস টু এটা হলো মাইটোসিস কোষ বিভাজনের অনুরূপ? এই কথাটা আমরা বলতে পারি কিনা সবাই আমাকে কমেন্টে জানিয়ে দাও। মিওসিস টু এটা মাইটোসিস কোষ বিভাজনের অনুরূপ, এই কথাটা আমরা বলতে পারি কিনা কমেন্টে জানিয়ে দাও। ইয়েস অর নো? বলতে পারি কিনা? ওকে, আচ্ছা। এবং দেখো এই মিওসিস কোষ বিভাজনে এখানে নিউক্লিয়াস বিভাজন হয় দুইবার, কিভাবে হয় আমরা একটু পরে বুঝবো। আর ক্রোমোজোম বিভাজন হয় একবার, ক্রোমোজোম বিভাজন হয় একবার। এবং মিওসিস কোষ বিভাজনে মাতৃকোষ থেকে যে অপত্য কোষগুলো তৈরি হয় সেই কোষের সংখ্যা থাকে 4টা। তাহলে মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা কয়টি তৈরি হয়? 4টি অপত্য কোষ তৈরি হয়। মাইটোসিসে কয়টি তৈরি হতো? একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হতো, তাহলে একটা মাতৃকোষ থেকে দুইটা অপত্য কোষ তৈরি হতো। বাট মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা কোষ থেকে 4টা অপত্য কোষ তৈরি হয়।
তাহলে এটা মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজনের একটা পার্থক্য। ঠিক আছে, ক্লিয়ার? আর কি পার্থক্য? মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, আর মিওসিস কোষ বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা আর অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে না। অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় মাতৃকোষের তুলনায়। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এটা হলো মিওসিস কোষ বিভাজন। এখন আসো, মিওসিস কোষ বিভাজনে বিভিন্ন বিজ্ঞানীদের অবদান রয়েছে। এর মধ্যে স্ট্রাসবার্জার, উনি সপুষ্পক উদ্ভিদে মিওসিস প্রথম প্রত্যক্ষ করেন। তো এই কথাগুলো, এগুলো হলো তোমার এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এগুলো হলো ইনফরমেটিভ জিনিস, এগুলো তোমাদেরকে একটু মুখস্থ করে নিতে হবে যে মিওসিস নামকরণ কে করে, সপুষ্পক উদ্ভিদে মিওসিস প্রত্যক্ষ করেন কে, এভাবে করে। ওকে, এখন আসো মিওসিস কোষ বিভাজন কোথায় কোথায় ঘটে। যেমন আমরা জানি যে মাইটোসিস কোষ বিভাজন, এই ঘটনাটা ঘটে হলো দেহকোষের মধ্যে। দেহকোষে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। ঠিক আছে, আর মিওসিস কোষ বিভাজন কোথায় কোথায় ঘটে আমরা দেখি। দেখো, উন্নত প্রাণীর জনন মাতৃকোষে, মনে রাখবে মাতে মায়োসিস, মাতে মায়োসিস বা মিওসিস, মায়োসিস বা মিওসিস। তাহলে তুমি যেখানে মাতৃকোষ কথাটা পাবে সেখানেই মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া সংঘটিত হবে। যে কোনো জনন মাতৃকোষে বা যে কোনো মাতৃকোষে মিওসিস কোষ বিভাজন সংঘটিত হয়, মাতে মায়োসিস বা মিওসিস, এভাবে মনে রাখতে পারবে। ঠিক আছে, তারপর দেখো উদ্ভিদের জনন মাতৃকোষ, এই যে আবার সেই মা, তাহলে মাতে মায়োসিস, মায়োসিস। তাহলে উন্নত প্রাণী এবং উদ্ভিদের ক্ষেত্রে জনন মাতৃকোষে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা সংঘটিত হয়। আর কোথায় দেখো, হ্যাপ্লয়েড প্রাণী ও উদ্ভিদের জাইগোটে, এই কথাগুলো কিন্তু ইম্পর্টেন্স আছে। হ্যাঁ, জাইগোটে নর্মালি ডিপ্লয়েড প্রাণীতে, কিন্তু ডিপ্লয়েড প্রাণীদের যে জাইগোট, যেমন মানুষ হলো ডিপ্লয়েড প্রাণী, হ্যাঁ, তাহলে মানুষের জাইগোটে কিন্তু মিওসিস কোষ বিভাজন হয় না, মানুষের জাইগোটে মাইটোসিস কোষ বিভাজন হয়। বাট যেগুলো হ্যাপ্লয়েড প্রাণী রয়েছে বা উদ্ভিদ রয়েছে, তাদের জাইগোটে মিওসিস কোষ বিভাজন সংঘটিত হয়। ওকে, এটা একটা এমসিকিউ টাইপের কোশ্চেন। আর মশ এবং ফার্ন উদ্ভিদের জাইগোটে, তাহলে মশ এবং ফার্ন উদ্ভিদের জাইগোটেও মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা সংঘটিত হয়। মনে রাখবে, ডিপ্লয়েড উদ্ভিদে বা ডিপ্লয়েড প্রাণীদের মধ্যে মিওসিস কোষ বিভাজন হয় না, মাইটোসিস কোষ বিভাজন হয়। ঠিক আছে, আচ্ছা, এখন একটা জিনিস দেখো, আমরা বলেছি জনন মাতৃকোষ। মনে করো, মনে করার কিছু নাই, এটা অবভিয়াস, সেটা হলো যে ছেলেদের শুক্রাশয় থাকে। হ্যাঁ, শুক্রাশয় একটা একটা অঙ্গের নাম, একটা অঙ্গ না, দুইটা অঙ্গ আর কি, শুক্রাশয়। হ্যাঁ, এটা হলো মনে করো শুক্রাশয়, যেটা ছেলেদের থাকে। হ্যাঁ, শুক্রাশয়। আমি একটু বড় করে দেখাই। আচ্ছা, মনে করো এটা হলো একটা শুক্রাশয়, যে এটা, এটা মনে করো শুক্রাশয়। হ্যাঁ, এটা শুক্রাশয়। আচ্ছা, এটা যদি শুক্রাশয় হয়, শুক্রাশয় থাকে ছেলেদের, হ্যাঁ, আর ডিম্বাশয় থাকে মেয়েদের, তাহলে এটা হলো শুক্রাশয়। শুক্রাশয় একটা অঙ্গের নাম। হ্যাঁ, এখন শুক্রাশয়ের মধ্যে আমরা বলেছি জনন মাতৃকোষ থাকে। হ্যাঁ, তাহলে মনে করো এই হলো সেই জনন মাতৃকোষ, শুক্রাশয়ের মধ্যে এই কোষটা হলো সেই জনন মাতৃকোষ। আমি যদি এটাকে বলি, এই যে এই কোষটা মনে করো জনন মাতৃকোষ। হ্যাঁ, জনন মাতৃকোষ, জনন মাতৃকোষ, মাতৃকোষ। এবং এই জনন মাতৃকোষে ডিপ্লয়েড ক্রোমোজোম থাকে। ডিপ্লয়েড মানে কি? এক জোড়া। ডিপ্লয়েড মানে হলো এক জোড়া, এক জোড়া ক্রোমোজোম থাকে। এটাকে আমরা 2n দিয়ে প্রকাশ করতে পারি। অথবা আমি যদি বলি, এখানে মনে করো ক্রোমোজোম সংখ্যা আছে 46টি, মনে করো 46টি বা 23 জোড়া, এটাও বলতে পারি। তাহলে জনন মাতৃকোষে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে বা 23 জোড়া ক্রোমোজোম থাকে বা 46টি ক্রোমোজোম থাকে। এখন এই জনন মাতৃকোষ থেকে কি তৈরি হবে? জনন মাতৃকোষ থেকে তৈরি হয় হলো জনন কোষ। তাহলে এই জনন মাতৃকোষ থেকে তৈরি হবে জনন কোষ। কয়টা জনন কোষ তৈরি হবে? 4টা জনন কোষ তৈরি হবে। এটা একটা জনন কোষ, 4টা জনন কোষ। হ্যাঁ, এই যে এটা একটা, দুইটা, তিনটা, 4টা। তাহলে এই যে যে জনন কোষগুলো তৈরি হলো না, এগুলো কিন্তু জনন কোষ, জনন কোষ। তাহলে এই জনন কোষ যে প্রক্রিয়া তৈরি হয়, এটা হলো মিওসিস কোষ বিভাজন, মিওসিস, মিওসিস। তাহলে বলো তো, এই যে মিওসিস কোষ বিভাজনে যে জনন কোষগুলো তৈরি হলো, 4টা জনন কোষ তৈরি হলো, এবং এই জনন কোষগুলোতে তাহলে ক্রোমোজোম সংখ্যা কতটুকু থাকবে বলো তো? 46টা থাকবে নাকি 23টা থাকবে? কমেন্টে জানাও তো সবাই। এই জনন কোষগুলোতে ক্রোমোজোম সংখ্যা কয়টা থাকবে?
23টা নাকি 46টা? কমেন্টে জানাও। বলো বলো 23টা করে থাকবে, রাইট? ওকে, তাহলে এখানে 23টা করে ক্রোমোজোম থাকবে, অথবা আমি এটাকে বলতে পারি 2n এর অর্ধেক কি n, বা n সংখ্যক ক্রোমোজোম থাকবে, বা n সংখ্যক ক্রোমোজোম থাকবে। ওকে, তাহলে এখানেও তোমার 23টা ক্রোমোজোম থাকবে, বা n সংখ্যক ক্রোমোজোম থাকবে। এখানেও 23টা ক্রোমোজোম থাকবে, এখানেও 23টা ক্রোমোজোম থাকবে, বা n সংখ্যক ক্রোমোজোম থাকবে। তাহলে এই যে শুক্রাশয়ের কথা বলছি, শুক্রাশয়ের মধ্যে যে জনন কোষটা তৈরি হচ্ছে, এই জনন কোষটাই হলো শুক্রাণু। এই জনন কোষটাই হলো শুক্রাণু। তাহলে শুক্রাণু হলো এক ধরনের জনন কোষ। একইভাবে মেয়েদের শরীরে ডিম্বাশয় থাকে। মেয়েদের শরীরে ডিম্বাশয় থাকে, মনে করো এটা হলো ডিম্বাশয়। ডিম্বাশয়, তাহলে এই যে মেয়েদের শরীরে যে ডিম্বাশয় থাকে, তাহলে ডিম্বাশয়ের মধ্যে জনন মাতৃকোষ থাকবে, এবং এই জনন মাতৃকোষ থেকেও কি তৈরি হবে? ডিম্বাণু তৈরি হবে। তাহলে এই যে ডিম্বাণুটা তৈরি হচ্ছে মেয়েদের শরীরে জনন মাতৃকোষ থেকে, এই ডিম্বাণু এটা হলো এক ধরনের জনন কোষ। তাহলে আমরা যদি বলি জনন কোষ কি কি রয়েছে, শুক্রাণু এবং ডিম্বাণু, এই দুটাকে একসাথে বলা হয় জনন কোষ। ওকে, জনন কোষকে ইংলিশে বলা হয় গ্যামেট। জনন কোষকে ইংলিশে বলা হয় গ্যামেট। তাহলে যেহেতু জনন কোষ তৈরি হচ্ছে জনন মাতৃকোষ থেকে, জনন মাতৃকোষ থেকে, তাহলে এই জনন মাতৃকোষ থেকে জনন কোষ তৈরি হচ্ছে, তাহলে আমাকে এখন বলো তো কোন কোষ বিভাজন প্রক্রিয়া তৈরি হবে? অবশ্যই মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া। তাহলে যদি মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া তৈরি হয়, তাহলে এই জনন কোষ বা এই ডিম্বাণুতে কয়টা ক্রোমোজোম থাকবে মানুষের ক্ষেত্রে? 23টা ক্রোমোজোম থাকবে কিনা? তাহলে 23টি ক্রোমোজোম থাকবে। বুঝতে পেরেছো? তাহলে 23টি ক্রোমোজোম থাকবে, রাইট? অথবা আমি বলতে পারি হ্যাপ্লয়েড বা এন ক্রোমোজোম থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এটা মনে করো একটা ছেলে, এটা একটা ছেলে, আর এটা একটা মেয়ে। মেয়েকে স্কার্ট পরাই দিলাম, আর মাথায় বব কাটিং চুল বানাই দিলাম। আচ্ছা, এখন এই ছেলেটার অবশ্যই শুক্রাশয় আছে, তাহলে মনে করো ওর শুক্রাশয় এটা, দুইটা শুক্রাশয় থাকে। আর মেয়েদের ডিম্বাশয় থাকে, এটা মনে করো ওই মেয়েটার ডিম্বাশয়, এই যে দুইটা ডিম্বাশয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ছেলেটার এই যে শুক্রাশয়, এই শুক্রাশয় কি তৈরি হবে? শুক্রাণু তৈরি হবে না? শুক্রাণু তৈরি হবে তো। আচ্ছা, যদি শুক্রাণুগুলো তৈরি হয়, তাহলে এই যে শুক্রাণু, ধরো এই ছেলেটার শুক্রাশয়ের শুক্রাণু তৈরি হলো, এটা একটা শুক্রাণু। একটা শুক্রাণুকে আমি যদি বড় করে দেখাই, এই যে একটা শুক্রাণু, এটা হলো সেই শুক্রাণু। আচ্ছা বলো তো, এই শুক্রাণুতে কয়টা ক্রোমোজোম থাকবে এই ছেলেটার ক্ষেত্রে? 23টা থাকবে না? 23টা ক্রোমোজোম থাকবে তো। তাহলে আমি শুক্রাণুটাকে একটা বড় করে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে, এই হলো মনে করো একটা শুক্রাণু। হ্যাঁ, এই হলো একটা শুক্রাণু, এবং এই শুক্রাণুতে 23টা ক্রোমোজোম থাকবে। এই যে মনে করো এটা একটা ক্রোমোজোম, হ্যাঁ, আমি ক্রোমোজোম যেভাবে আঁকি, এটা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12, এভাবে করে 23টা ক্রোমোজোম থাকবে। তাহলে এই 23টা ক্রোমোজোম কার ক্রোমোজোম? শুক্রাণুর ক্রোমোজোম। এই শুক্রাণু কার আছে? বাবার আছে, রাইট? আচ্ছা, আমি যদি ডিম্বাশয়ের ক্ষেত্রে বলি, তাহলে ডিম্বাশয় কি তৈরি হয়? ডিম্বাণু তৈরি হয়, রাইট? তাহলে মনে করো এটা হলো একটা ডিম্বাণু। তাহলে এই ডিম্বাণুকে আমি যদি এখন জুম করে দেখাই, বড় করে দেখাই, তাহলে এই হলো সেই ডিম্বাণু। তাহলে ডিম্বাণুর মধ্যে ক্রোমোজোম থাকবে না? কয়টা ক্রোমোজোম থাকবে? 23টা। তাহলে আমি এখন ডিম্বাণুর ক্রোমোজোমটা আঁকি, এই কালার দিই। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13, এভাবে করে কয়টা থাকবে? 23টা ক্রোমোজোম থাকবে। ওকে, এটা যদি হয় 1 নাম্বার ক্রোমোজোম, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার, এটা 7, এটা 8, এটা 9, এটা 10, এটা 11, এটা 12, 13, এভাবে করে 23টা ক্রোমোজোম নাম্বারিং করে দিলাম। আর এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, 6, 7, 8, 9, 10, এভাবে করে নাম্বারিং করে 23টা ক্রোমোজোম আছে, রাইট? ওকে, তাহলে এটা হলো শুক্রাণু, এটা হলো শুক্রাণুর ছবি। দেখছো শুক্রাণু মানুষের চেয়ে বড়, মানে এমনি আঁকলাম আর কি। আর এটা ডিম্বাণুর ছবি। আচ্ছা, একটা জিনিস দেখো তো, এই যে ডিম্বাণু, এটা কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড বলো তো? এখানে 23টা ক্রোমোজোম আছে, এটা কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড?
অবশ্যই হ্যাপ্লয়েড, তাই না? অবশ্যই হ্যাপ্লয়েড। আচ্ছা আমি যদি বলি দেখো তো শুক্রাণু, এটা হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? যেহেতু 23টা তাহলে এটাও হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েডকে আমরা এন দিয়ে প্রকাশ করি, রাইট? আচ্ছা এখন একটা জিনিস দেখো, তোমরা যারা মেয়েরা আছো তোমাদের শরীরে এই ডিম্বাণু তৈরি হয় এবং তোমার ডিম্বাণুতে এই যে তোমার ক্রোমোজোম থাকে 23টা করে। তোমরা যারা ছেলেরা আছো তোমার শরীরে শুক্রাণু তৈরি হয় এবং তোমার প্রত্যেকটা শুক্রাণুতে এরকম 23টা করে ক্রোমোজোম থাকে। ওকে, আচ্ছা এখন আমি এদেরকে বিয়ে দিয়ে দিলাম, শুভ বিবাহ, তাহলে কি হবে? তাহলে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হবে, হবে কিনা? ইয়েস অর নো? ইয়েস অর নো? আচ্ছা শুক্রাণু এবং ডিম্বাণু যদি মিলিত হয় তাহলে নতুন একটা কোষ তৈরি হবে, এই হলো সেই নতুন কোষ। সরি আমি কোষটা একটু অন্য কালার দিই। শুক্রাণু এবং ডিম্বাণু যদি মিলিত হয় তাহলে নতুন একটা কোষ তৈরি হবে, এই হলো মনে করো নতুন একটা কোষ। আচ্ছা বলো তো এই যে নতুন যে কোষটা তৈরি হবে এই কোষের মধ্যে বাবার ক্রোমোজোম এবং মায়ের ক্রোমোজোম একসাথে থাকবে কিনা? ইয়েস অর নো? তাহলে জিনিসটা এরকম হবে না, এটা হলো বাবার 1 নাম্বার ক্রোমোজোম, এটা হলো মায়ের 1 নাম্বার ক্রোমোজোম, পাশাপাশি। ওকে, এভাবে করে থাকবে। ওকে, আচ্ছা ঘটনাটা কি হলো বলো তো? এই যে এটা হলো বাবার 1 নাম্বার ক্রোমোজোম, এই যে এই 1 নাম্বার ক্রোমোজোম, আর এর পাশে কে আছে? মায়ের 1 নাম্বার ক্রোমোজোম, এই যে এই হলো সেই 1 নাম্বার ক্রোমোজোম। এটা হলো বাবার 2 নাম্বার ক্রোমোজোম, এই যে এই হলো সেই 2 নাম্বার ক্রোমোজোম, আর এর পাশে কে আছে? এই যে মায়ের এই 2 নাম্বার ক্রোমোজোম, এর পাশে আছে 2 নাম্বার ক্রোমোজোম। বুঝতে পেরেছো? এটা হলো বাবার 3 নাম্বার ক্রোমোজোম, এটা মায়ের 3 নাম্বার, এটা বাবার 4 নাম্বার ক্রোমোজোম, এটা মায়ের 4 নাম্বার ক্রোমোজোম। এভাবে করে এই যে নতুন যে কোষটা তৈরি হলো এই কোষটাকে বলা হয় জাইগোট। তাহলে এই কোষটা যে জাইগোট, তাহলে এটা কি? এটা কি ডিপ্লয়েড কোষ না? এখানে কয়টা ক্রোমোজোম থাকে? 46টা ক্রোমোজোম থাকে না? রাইট? তাহলে এই কোষ থেকেই পরবর্তীতে, এই জাইগোট থেকেই পরবর্তীতে একটা মানুষ তৈরি হয়, একটা মানুষ তৈরি হয় এবং যেই মানুষের প্রত্যেকটা কোষে এইভাবে করে ক্রোমোজোমগুলো থাকে। তাহলে মানুষের প্রত্যেকটা কোষে কয়টি ক্রোমোজোম থাকে? 46টা। কিভাবে 46টা বুঝতে পেরেছো? অথবা আমরা কি বলি 23 জোড়া না? এই যে জোড়ায় জোড়ায় থাকে। বুঝতে পেরেছো জিনিসগুলো? 23 জোড়া যে আমরা বলি, কেন 23 জোড়া বলি? এই যে জোড়ায় জোড়ায় থাকে, জোড়ায় জোড়ায় থাকে, জোড়ায় জোড়ায় থাকে, জোড়ায় জোড়ায় থাকে। বুঝতে পেরেছো? হুম, তাহলে 23 জোড়া বা 46টি ক্রোমোজোম থাকে, অথবা n+n মানে কি 2n বা ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। ক্লিয়ার? তার মানে তোমার প্রতিটা কোষে যে ক্রোমোজোমগুলো থাকে এই ক্রোমোজোমের মধ্যে 23টা ক্রোমোজোম এসছে তোমার বাবার কাছ থেকে, 23টা ক্রোমোজোম এসছে তোমার মায়ের কাছ থেকে। ক্লিয়ার? তোমার প্রত্যেকটা কোষেই তোমার বাবা এবং মায়ের প্রতিচ্ছবি রয়েছে। 23টা তোমার বাবার কাছ থেকে, 23টা তোমার মায়ের কাছ থেকে। এবং তোমরা কি জানো না যে ক্রোমোজোমের মধ্যে জিন থাকে? এটা তো তোমরা জানো। আর জিনের কাজ কি? বৈশিষ্ট্য প্রকাশ করা, রাইট? তার মানে তোমার যে বৈশিষ্ট্যগুলো, তোমার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো, তুমি দেখতে কেমন, তুমি লম্বা না খাটো, তোমার চুলটা কার্লি নাকি স্ট্রেইট, তুমি দেখতে সুন্দর নাকি অসুন্দর, তুমি ফর্সা না শ্যামলা না কালো, তোমার নাকটা বোচা নাকি খাড়া, এই যে যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো কোথা থেকে আসছে? এই যে তোমার বাবার ক্রোমোজোম এবং মায়ের ক্রোমোজোম, এগুলোর মিক্সচার থেকে আসছে। তার মানে আমি যদি তোমাকে ভেঙে ফেলি তাহলে আমি তোমার বাবা মাকে পাবো, রাইট? আবার আমি যদি তোমার বাবা মাকে জোড়া লাগিয়ে দেই তাহলে আমি কাকে পাবো? এই যে তোমাকে পাবো। তাহলে এই পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা আমাকে কমেন্টে জানিয়ে দাও সবাই। এ পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা? তাহলে মানুষের কোষ, প্রত্যেকটা কোষে এইভাবে করে ক্রোমোজোমগুলো সাজানো থাকে, প্রত্যেকটা কোষে, কিন্তু পুরো শরীরে না, একটা কোষের মধ্যেই। এ পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ার? হ্যাঁ, তাহলে তোমার আচরণ দেখে, তোমার অ্যাক্টিভিটিস দেখে আমি কিন্তু তোমার বাবা মাকে জাজ করতে পারবো, পারবো না? কারণ তোমার বাবা মা তোমার মধ্যে রয়েছে। ব্যাপারটা তো এরকমই, তোমার বাবা মাই কিন্তু তোমার মধ্যে রয়েছে, তোমার মধ্যে আর অন্য কিছু নাই। ওকে।
এই জিনিসটা কেন লাগবে আমরা একটু পরে যখন পড়বো তখন বুঝবো জিনিসগুলো। ওকে, তাহলে গেল। আচ্ছা, তাহলে বলো তো স্পোরোফাইটিক উদ্ভিদে কোথায় মায়োসিস ঘটে? এখন এই প্রশ্নের উত্তরটা দিয়ে দাও। ওকে, কি হবে? সোনিয়া বলছে শুধু বাবা অথবা শুধু মায়ের মতো হয় না কেন? কেন? আবার তোমার বাবার যে বৈশিষ্ট্যগুলো এগুলো সে কোথা থেকে পেয়েছে? তোমার দাদা দাদির কাছ থেকে পেয়েছে না? মানে এরকম তো বংশের তো তোমার ইয়ে আছে, মানে বংশ থেকে বংশ, বংশ থেকে বংশ, এভাবে করে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে এটার উত্তর হলো জননমাতৃকোষ। তাহলে মিওসিসকে কেন রাসমূলক বিভাজন বলা হয়? আমরা অলরেডি এটা আলোচনা করেছি, এখন আমরা এটা পারবো। এখন আসো আমরা যে কথাটা বলেছি একটু আগে, যে মিওসিসকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো মিওসিস 1 এবং আরেকটা হলো মিওসিস 2। এবং আমরা বলেছিলাম যে কোষ বিভাজন হওয়ার আগে কোষ প্রস্তুতি নেয়। তুমি যেমন কোনো একটা প্রোগ্রামে যাওয়ার আগে বা তুমি তোমার ফ্রেন্ডের বার্থডে পার্টিতে যাওয়ার আগে, হ্যাঁ, তুমি একটা প্রস্তুতি নাও না? মেকআপের জন্য একটা প্রস্তুতি নাও, সারাদিন ধরে মেকআপ করো, কোন ড্রেস পরবে না পরবে, একটা ড্রেস পরার পরে সেটা পছন্দ হচ্ছে না, সেটা ফেলে দিচ্ছ, আর একটা ড্রেস পরছো, সেটাও পছন্দ হচ্ছে না, ফেলে দিচ্ছ। এভাবে করে পুরো রুমটা ড্রেস দিয়ে তুমি মানে ফেলে ফেলে পুরো রুমটা একটা ইয়ে বানিয়ে ফেলছো, হ্যাঁ, ডাস্টবিনের মতো, রাইট? তো তোমার প্রস্তুতি নিতে অনেক সময় লাগছে, কিন্তু কোষ বিভাজন হতে সময় কম লাগে। আমরা বলেছিলাম 90 থেকে 95% সময় প্রস্তুতিতে চলে যায়, আর 5 থেকে 10% সময় কোষ বিভাজনে সময় যায়। তাহলে প্রস্তুতি পর্যায়টাকে আমরা বলছি ইন্টারফেস পর্যায়। দেন কোষ বিভাজন শুরু হয়, মিওসিস কোষ বিভাজন, এবং প্রথমে মিওসিস 1 বিভাজনটা হয়। এটার আরেকটা নামই হলো হ্রাসমূলক বিভাজন, কারণ মিওসিস কোষ বিভাজনে যে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় সেই ঘটনাটা ঘটে এখানে। দেন আবার কোষ রেস্ট নেয় কোষ বিভাজনের জন্য, এই হলো সেই ইন্টারকাইনেসিস বা বিভাজন দশা। দেন মিওসিস 2 যে বিভাজনটা, সেই বিভাজনটা সম্পন্ন হয় এবং এটাকে হলো সমীকরণিক বিভাজন, যেটা মাইটোসিস কোষ বিভাজনের অনুরূপ। ক্লিয়ার? ক্লিয়ার এ পর্যন্ত? সবাই ক্লিয়ার? বুঝতে পারছো? বোঝা যাচ্ছে? ওকে, এখন আসো মিওসিস 1। তাহলে এখন আমরা মিওসিস 1-এ চলে আসি। দেখো, মিওসিস 1 যে কোষ বিভাজন, যে কোনো কোষ বিভাজন আমরা বলেছি যে প্রথমে নিউক্লিয়াস বিভাজন হবে, দেন সাইটোপ্লাজম বিভাজন হবে। নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলছি ক্যারিওকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা বলছি সাইটোকাইনেসিস। আচ্ছা, ক্যারিওকাইনেসিস এটা আবার ধাপে ধাপে সম্পন্ন হয়, তাই না? প্রোফেজ, আমরা যদি মাইটোসিসের কথা বলি, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, এভাবে করে। তো মিওসিসের ক্ষেত্রেও ক্যারিওকাইনেসিসের যে ধাপগুলো, এই হলো সেই ধাপ। কি কি? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এখন তোমরা কোশ্চেন করতে পারো এখানে প্রোমেটাফেজ পর্যায়টা কোথায় চলে গেল? আচ্ছা, প্রোমেটাফেজ পর্যায় এটা কিন্তু প্রোফেজ পর্যায়েরই একটা ধাপ। প্রোফেজ পর্যায়কে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হলো আর্লি প্রোফেজ এবং আরেকটা হলো লেট। মানে প্রোফেজের আবার দুইটা ভাগ, একটা হলো প্রথমের দিকে ঘটে, একটা শেষের দিকে ঘটে। তো শেষের দিকে যে ঘটনাটা ঘটে প্রোফেজের, সেটাকে আমরা বলছি প্রোমেটাফেজ। তো এখানে ওই জন্য প্রোমেটাফেজটা দেখানো হয়নি, এটা প্রোফেজের মধ্যেই ইনক্লুডেড। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে মিওসিস 1-এর, প্রোফেজ 1-এর আবার 5টা ধাপ রয়েছে। কি কি ধাপ? দেখো, একটা হলো ল্যাপ্টোটিন, একটা হলো জাইগোটিন, একটা হলো প্যাকাইটিন, একটা হলো ডিপ্লোটিন এবং আরেকটা হলো ডায়াকাইনেসিস। তাহলে এটা হলো কার ধাপ? মিওসিস 1-এর প্রোফেজ 1-এর ধাপ। কেন? এটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমরা একটু পরেই জিনিসটা বুঝতে পারবো। ওকে, আচ্ছা, তোমাদের মনে আছে মাইটোসিস প্রক্রিয়ায় আমরা যখন প্রোফেজ পর্যায়টা পড়েছিলাম, প্রোফেজ পর্যায়ে কি কি ঘটনা ঘটে, এই ঘটনাটুকু কি মনে আছে? মাইটোসিসের প্রোফেজ পর্যায়ে কি কি ঘটনা ঘটেছিল? ক্রোমোজোম থেকে পানি বের হয়ে গিয়েছিল, তাই না? জল বিয়োজন হয়েছিল। এর ফলে ক্রোমোজোমগুলো কি হয়েছিল? খাটো এবং মোটা হয়েছিল, রাইট? ক্রোমোজোমগুলোতে রং দিলে রঞ্জক ধারণ ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল। এই ঘটনাগুলো ঘটেছিল না? এগুলো হয়েছিল কিনা মনে নাই? প্রোফেজ পর্যায়ে কি কি হয়েছিল? ক্রোমোজোমগুলো থেকে পানি বের হয়ে যাওয়ার ফলে ক্রোমোজোমগুলো নিজেদের মধ্যে পেঁচিয়ে আর একটু খাটো এবং মোটা হয়েছিল কিনা? ইয়েস অর নো? তাহলে ওই সেম ঘটনা এই প্রোফেজ 1-এই ঘটবে। সেম ঘটনা প্রোফেজ 1-এই ঘটবে। ওকে, এখন আমরা এই পর্যায়টা একটু বোঝার চেষ্টা করব যে ল্যাপ্টোটিন জাইগোটিন প্যাকেটে এই জিনিসগুলো কি কি ঘটনা ঘটে। ওকে, আচ্ছা,
তাহলে আমি প্রথমে ক্রোমোজোম আঁকি, এই হলো ক্রোমোজোম। ওকে, তাহলে প্রোফেজ 1 পর্যায়ে যে ল্যাপ্টোটিন পর্যায়ে থাকে, সেই ল্যাপ্টোটিন পর্যায়ের ঘটনাগুলো আমি এখন দেখাচ্ছি তোমাকে, যে এখানে কি ঘটনা ঘটে। দেখো, আমরা জানি যে এটা হলো নিউক্লিয়াস, এটা হলো নিউক্লিয়াস, হ্যাঁ, দিস ইজ নিউক্লিয়াস। আর আর এখানে কি থাকে? ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন জালিকা যেগুলোকে আমরা বলছি সেগুলো থাকে। এই হলো ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন জালিকা, মনে করো এই যে এটা। আচ্ছা, ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন জালিকা, এই যে এগুলো, তাই না? এগুলো হলো ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন জালিকা। ওকে, এখন প্রোফেজ পর্যায়ে শুরু হবে। আচ্ছা, প্রোফেজ পর্যায়ে শুরু হলে কি হবে? এই যে এই ক্রোমাটিন তন্তুগুলো কি এখান থেকে পানি বের হয়ে যাবে না? এগুলো থেকে পানি বের হয়ে যাবে তো, নাকি? এখন এগুলো থেকে যদি পানি বের হয়ে যায়, ক্রোমাটিন তন্তু থেকে যদি পানি বের হয়ে যায়, তখন ক্রোমাটিন তন্তু খাটো এবং মোটা হয় এবং তখনই সেটা ক্রোমোজোম আকার ধারণ করে। ইয়েস অর নো? তখনই সেটা ক্রোমোজোম আকার ধারণ করে, তাই না? এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। আচ্ছা, একটা ক্রোমোজোমের কি কি অংশ থাকে আমরা জানি। মাঝখানে থাকে হলো সেন্ট্রোমিয়ার, রাইট? আর দুই দিকে থাকে দুইটা বাহু, এটা একটা বাহু, এটা আর একটা বাহু, নাকি? থাকে তো। আচ্ছা, আমি যদি এই জিনিসটাকে এভাবে দেখাই, যে সেন্ট্রোমিয়ার দেখাবো আর ক্রোমোজোমের দুইটা বাহু দেখাবো, এখানে কি ঘটনা ঘটে সেটা হলো, এই যে যে ক্রোমাটিন তন্তুগুলোর কথা বললাম না, এই ক্রোমাটিন তন্তুগুলো এখন ক্রোমোজোম হবে। ক্রোমোজোম হয়ে এটা মনে করো সেই সেন্ট্রোমিয়ার, এটা হলো সেন্ট্রোমিয়ার, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার, 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 হ্যাঁ। আর এগুলো হলো ক্রোমোজোমের সেই বাহু, এই যে বাহু, দুইটা বাহু, এই যে দুইটা বাহু, এই যে দুইটা বাহু, হ্যাঁ, এই যে দুইটা বাহু। তার এখানে কি ঘটনা ঘটলো? ল্যাপ্টোটিন পর্যায়ে কি ঘটনা ঘটছে? ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ারগুলো, সেই সেন্ট্রোমিয়ারগুলো কোষঝিল্লি বরাবর এসে অবস্থান করে, কোষঝিল্লি বরাবর এসে অবস্থান করে। তখন এই জিনিসটাকে দেখতে এরকম মনে হয় না? দেখো তো জিনিসটা, ধরো এরকম একটা জিনিস আর এটা এরকম। তাহলে এই জিনিসটাকে আমরা কি ফুলের তোড়ার সাথে তুলনা করতে পারি কিনা? ফুলের তোড়া দেখতে এরকম না? তাহলে এই জিনিসটাকে তুমি মনে করতে পারো এটা হলো সেন্ট্রোমিয়ার, এই যে সব সেন্ট্রোমিয়ার একসাথে একটা জায়গায় পুঞ্জীভূত হয়ে আছে। আর এগুলো হলো বাহু, এগুলো হলো বাহু, এই যে এগুলো হলো বাহু, ক্রোমোজোমের বাহু। তাহলে সবগুলো সেন্ট্রোমিয়ার একসাথে পুঞ্জীভূত হয়ে যায় এবং এটাকে দেখতে তখন ফুলের তোড়ার মতো মনে হয়। এটাকে বলা হয় ফ্লাওয়ার বুকে। দিস ইজ কল্ড ফ্লাওয়ার বুকে। এই জিনিসটাকে বলা হয় ফ্লাওয়ার বুকে, ফ্লাওয়ার বুকে। বা এটা আরেকটা নাম হলো পোলারাইজড বিন্যাস, এটা আরেকটা নাম হলো পোলারাইজড বিন্যাস, পোলারাইজড বিন্যাস। তাহলে ফ্লাওয়ার বুকে বা পোলারাইজড বিন্যাস এটা কোন ধাপে দেখা যায়? এটা দেখা যায় হলো ল্যাপ্টোটিন পর্যায়ে। তাহলে এই পর্যায়টার নামই হলো ল্যাপ্টোটিন, ল্যাপ্টোটিন। ঠিক আছে? তাহলে ল্যাপ্টোটিন পর্যায়ে কি হয়? এই ঘটনাগুলো ঘটে। তোমাদের বইয়ের মধ্যে এখন তুমি পড়লে জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। তাহলে ল্যাপ্টোটিন পর্যায়টা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে কমেন্টে জানিয়ে দাও। ল্যাপ্টোটিন পর্যায়ে, এরপর আমরা পরের পর্যায়ে চলে যাব এবং পরের পর্যায়টা আরো ইন্টারেস্টিং। ওকে, আচ্ছা। রাজশ্রী বোঝা গেল? আলিফা, ফারিয়া, নাহিদ, মাসুমা, মাইশা, দিন ইসলাম, সোনিয়া, মাহফুজুর রহমান, মারিয়া, বোঝা গেল? ওকে, আচ্ছা, তোমাদের কি মনে পড়ে আমি একটু আগে বলেছি আমাদের প্রত্যেকটা কোষে বাবার 23টা ক্রোমোজোম থাকে, মায়ের 23টা ক্রোমোজোম থাকে, মনে পড়ে? পড়ে কিনা? আচ্ছা, আমি এখানে ওই 23টার জায়গায় আমি একটা একটা করে বাবা এবং মায়ের ক্রোমোজোমটা দেখাবো। হ্যাঁ, মনে করো এটা হলো বাবার ক্রোমোজোম, 1 নম্বর ক্রোমোজোম, এটা বাবার 1 নম্বর ক্রোমোজোম, আর এটা হলো মায়ের 1 নম্বর ক্রোমোজোম। আমি দেখালাম এখানে। সমস্যা আছে কোনো তোমার? এনি প্রবলেম? কোনো সমস্যা? সমস্যা তো থাকার কথা না। আচ্ছা, এটা একটু অন্য জায়গায় দেখাই। হ্যাঁ, এটা ধরো বাবার ক্রোমোজোম 1 নাম্বার, এটা হলো মায়ের 1 নাম্বার ক্রোমোজোম, হ্যাঁ, এটা 1 নাম্বার ক্রোমোজোম, এটা মনে করো বাবার 2 নাম্বার ক্রোমোজোম, এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকে, হ্যাঁ, প্রথমের দিকে।
এটা মায়ের 2 নাম্বার, এটা বাবার 2 নাম্বার ক্রোমোজোম, এটা মায়ের 2 নাম্বার ক্রোমোজোম, হ্যাঁ, এটা মনে করো মায়ের 2 নাম্বার ক্রোমোজোম। ওকে, ছড়িয়ে ছিটিয়ে আছে, ক্রোমোজোমগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে ল্যাপ্টোডিন পর্যায়ে আমরা বুঝলাম। হ্যাঁ, আচ্ছা, এখন আসো পরের পর্যায়টা। পরের পর্যায়ে কি হয় দেখো, ক্রোমোজোমগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে, রাইট? ক্রোমোজোমগুলো দেখো 1 নাম্বার ক্রোমোজোম, বাবার 1 নাম্বার ক্রোমোজোম, মায়ের 1 নাম্বার ক্রোমোজোম, 2 নাম্বার ক্রোমোজোম, মানে এক একটা এক একভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, রাইট? আচ্ছা, এর পরের পর্যায়ে কি ঘটনা ঘটবে সেটা আমরা দেখি। এর পরের পর্যায়ে যে ঘটনাটা ঘটবে দেখো, এটা হলো সেই কোষ, এটা হলো সেই নিউক্লিয়াস, আর ছড়িয়ে ছিটিয়ে ছিল না একটু আগে, মনে পড়ে? এই যে ছড়িয়ে ছিটিয়ে ছিল না, বাবার 1 নাম্বার ক্রোমোজোম, মায়ের 1 নাম্বার ক্রোমোজোম, ছড়িয়ে ছিটিয়ে ছিল তো। পরের পর্যায়ে যেটা হবে, এই ক্রোমোজোমগুলো পাশাপাশি এসে অবস্থান করবে। তাহলে এটা যদি বাবার 1 নাম্বার ক্রোমোজোম হয়, তাহলে মায়ের 1 নাম্বার ক্রোমোজোম, এই যে এখানে ছিল না মায়ের 1 নাম্বার ক্রোমোজোমটা, এই ক্রোমোজোমটা এখন বাবার 1 নাম্বার ক্রোমোজোমের পাশে চলে আসবে। ওকে, আবার বাবার 2 নাম্বার ক্রোমোজোমের সাথে মায়ের 2 নাম্বার ক্রোমোজোমটা পাশাপাশি এসে অবস্থান করবে। বুঝতে পেরেছো? তাহলে 1 নাম্বারের সাথে 1 নাম্বার, 1 নাম্বার, এটা 2 নাম্বার, তাহলে এটা হলো মায়ের 1 নাম্বার ক্রোমোজোম, এটা মায়ের 2 নাম্বার ক্রোমোজোম, এভাবে করে পাশাপাশি এসে জোড়া বাঁধতে চাইবে। বুঝতে পেরেছো? তুমি যেমন তোমার বান্ধবীর পাশে যেতে চাও, বা তোমার বান্ধবী তোমার পাশে আসতে চায়, জোড়া বাঁধতে চায়, এভাবে জোড়া বাঁধতে চাইবে। তাহলে এই যে তোমার কাছে তোমার বান্ধবী যে আসলো, এই বান্ধবী আসার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় সিন্যাপসিস। এই প্রক্রিয়াটার নামই হলো সিন্যাপসিস। সিন্যাপসিস, সিন্যাপসিস, সিন্যাপসিস। তাহলে সিন্যাপসিস জিনিসটা কি? কাছে আসার গল্পকেই বলা হয় সিন্যাপসিস। ক্লিয়ার? ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা? হুম, তাহলে সিন্যাপসিস কি? ক্রোমোজোম দুইটা পাশাপাশি আসার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে সিন্যাপসিস। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এরা যে পাশাপাশি আসলো, দেখো তো, এরা পাশাপাশি আসার পরে এরা একটা জুটি হয়ে গেল না? একটা জুটি হয়ে গেল তো, একটা জুটি তো, তাই না? এটা একটা জুটি, এটা একটা জুটি হয়ে গেল না? জুটি হয়ে গেল। তাহলে এই যে যে জুটি, এই জুটিটাকে বলা হয় বাইভ্যালেন্ট। বাইভ্যালেন্ট, এই জুটিটাকে বলা হয় বাইভ্যালেন্ট। তাহলে আমি যদি এখন তোমাকে জিজ্ঞেস করি, বলো তো এখানে কয়টি বাইভ্যালেন্ট রয়েছে? সবাই আমাকে কমেন্টে জানিয়ে দাও, এখানে কয়টি বাইভ্যালেন্ট রয়েছে? সবাই কমেন্টে জানাও। দুইটি বাইভ্যালেন্ট রয়েছে, ভেরি গুড। তাহলে এটা একটা বাইভ্যালেন্ট, এটা একটা বাইভ্যালেন্ট, তাই না? তাই তো? আচ্ছা আচ্ছা, তাহলে বলো তো এখানে বাইভ্যালেন্ট তো দুইটি, বাট ক্রোমোজোম কয়টি টোটাল? টোটাল ক্রোমোজোম কয়টি? এখানে টোটাল ক্রোমোজোম কয়টি বলো? কয়টি? 4টি ক্রোমোজোম। তাহলে আমি কি বলতে পারি না যে ক্রোমোজোম যতটি থাকবে বাইভ্যালেন্ট তার অর্ধেক তৈরি হয়? ক্রোমোজোম যতটি থাকবে বাইভ্যালেন্ট তার অর্ধেক তৈরি হয়। তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো, মানুষের কোষে কয়টি বাইভ্যালেন্ট তৈরি হতে পারে? মানুষের কোষে কয়টি বাইভ্যালেন্ট তৈরি হতে পারে? সবাই আমাকে কমেন্টে জানিয়ে দাও।
23টি, ভেরি গুড, তাই না? ভেরি গুড, তোমরা সব বুঝতে পারছো, ভেরি গুড। তাহলে এই যে পর্যায়টা, এই পর্যায়টাকে আমরা বলছি জাইগোটিন পর্যায়। এই পর্যায়টার নামই হলো জাইগোটিন পর্যায়। জাইগোটিন। তাহলে জাইগোটিন পর্যায়ে কি কি ঘটনা ঘটে বুঝতে পেরেছো কিনা বলো? জাইগোটিন পর্যায়ে কি কি ঘটনা ঘটে এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা? তাহলে এই পর্যায়টাকে বলা হয় জাইগোটিন। ঠিক আছে? এগুলো কিন্তু সব জননকোষে হচ্ছে, এটা কিন্তু জননকোষ আঁকছি আমি, জননকোষে ঘটনা ঘটছে। ওকে, জাইগোটিন এই ঘটনা ঘটছে। আচ্ছা আচ্ছা, এরপরে আসো আবার সেই একই ঘটনা। কিরকম? আবার সেই কোষটা একই, এই হলো সেই কোষ, এই হলো সেই নিউক্লিয়াস, রাইট? আচ্ছা, এখন আমি ক্রোমোজোমটা আঁকি। এই হলো বাবার 1 নম্বর ক্রোমোজোম, আর এটা কি মায়ের 1 নম্বর ক্রোমোজোম, তাই না? মায়ের 1 নম্বর ক্রোমোজোম। এটা বাবার 2 নম্বর ক্রোমোজোম, আমি এখানে আঁকি, হ্যাঁ এখানে আঁকি। এটা বাবার 2 নম্বর ক্রোমোজোম, এটা মায়ের 2 নম্বর ক্রোমোজোম। ওকে, আচ্ছা, এই পর্যায়ে এসে যেটা হবে, এই পর্যায়ে যেটা হবে, ডিএনএর পরিমাণ দ্বিগুণ হবে। আচ্ছা, যদি ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয় তাহলে জিনিসটা এরকম হবে না? সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমাটিড ভাগ হয়ে যাবে। তাহলে জিনিসটা দেখতে তখন এরকম হবে না? ডিএনএর পরিমাণ যদি দ্বিগুণ হয় তখন জিনিসটা এরকম হবে কিনা দেখতে বলো। এটা আমি গত ক্লাসে পরিষ্কার করেছি তোমাদের। তাহলে ডিএনএর পরিমাণ যদি দ্বিগুণ হয় তাহলে দেখো সেন্ট্রোমিয়ার ব্যতীত এটা ভাগ হয়ে গেল। তাহলে সেন্ট্রোমিয়ার ব্যতীত ভাগ হয়ে ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয়ে গেল। এরকম হবে কিনা তখন বলো? জিনিসটা এরকম দেখতে হবে কিনা? ইয়েস অর নো? হবে, তাই তো? আচ্ছা, তাহলে এই ঘটনাটা ঘটছে কি, সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমাটিড ভাগ হয়ে যাচ্ছে, তাই না? ছিল এখানে একটা ক্রোমাটিড, এখন হয়ে যাচ্ছে দুইটা। ক্রোমাটিড কোনটা? এই যে এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড না? তাহলে ছিল একটা ক্রোমাটিড, এখন দুইটা ক্রোমাটিড হয়ে গেল। ঠিক আছে? ওকে, তাহলে দেখো তো, তাহলে এখানে এই জায়গায় আমরা কয়টা ক্রোমাটিড পাচ্ছি? এই জোড়াতে আমরা কয়টা ক্রোমাটিড পাচ্ছি? কয়টা ক্রোমাটিড পাচ্ছি? এখানে আমরা কয়টা ক্রোমাটিড পাচ্ছি? এই যে এই জুটির মধ্যে কয়টা ক্রোমাটিড পাচ্ছি? এটা তো 1 নাম্বার না? এগুলো, এটা বাবার 1 নম্বর ক্রোমোজোম, এটা মায়ের 1 নম্বর ক্রোমোজোম। এটা বাবার 2 নম্বর ক্রোমোজোম, এটা মায়ের 2 নম্বর ক্রোমোজোম। এই ঘটনাগুলো 23টা ক্রোমোজোমের মধ্যেই ঘটে, কিন্তু আমি জাস্ট 2টা দেখাচ্ছি। তাহলে এখানে কয়টা ক্রোমাটিড? 4টা ক্রোমাটিড। এখানে কয়টা ক্রোমাটিড? 4টা ক্রোমাটিড। তাহলে জুটিগুলোর মধ্যে কয়টা ক্রোমাটিড তৈরি হলো? 4টা ক্রোমাটিড তৈরি হলো। এই 4টা ক্রোমাটিডকে একসাথে বলা হয় টেট্রাড। এই জিনিসটার নামই হলো টেট্রাড। ক্লিয়ার? তাহলে এই জিনিসটার নামই হলো টেট্রাড। টেট্রাড, ঠিক আছে? এই জিনিসটার নামই হলো টেট্রাড। ক্লিয়ার এ পর্যন্ত? আচ্ছা, এরপরে যে ঘটনাটা ঘটবে সেটা হলো, দেখো তো, এই যে ক্রোমাটিডের কথা বলছি, এই ক্রোমাটিড মানে এটা, এই ক্রোমাটিড এবং এই ক্রোমাটিড, এটা কি একই ক্রোমোজোমের ক্রোমাটিড না? একই ক্রোমোজোমের ক্রোমাটিড। আবার এই ক্রোমাটিড এবং এই ক্রোমাটিড, এরাও তো একই ক্রোমোজোমের ক্রোমাটিড। তাহলে একই ক্রোমোজোমের ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। ওকে, তাহলে আমি বলতে পারি এই দুইটা ক্রোমাটিড পরস্পর পরস্পরের সিস্টার ক্রোমাটিড, এই দুইটা ক্রোমাটিড পরস্পর পরস্পরের সিস্টার ক্রোমাটিড। ঠিক আছে? ক্লিয়ার এই কথাটুকু? তাহলে আমরা কি পেলাম? আর একটা কথা, সিস্টার ক্রোমাটিড কথাটা পেলাম। সিস্টার ক্রোমাটিড, ক্রোমাটিড। আচ্ছা, এখন আমি যদি বলি, দেখো তো, এই ক্রোমাটিড আর এই ক্রোমাটিড, এই দুইটা কি একই ক্রোমোজোমের নাকি দুইটা আলাদা ক্রোমোজোমের? বলো তো, এই ক্রোমাটিড এবং এই ক্রোমাটিড, এই দুইটা কি একই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিড নাকি আলাদা আলাদা? আলাদা আলাদা, কারণ এটা হলো বাবার সিস্টার ক্রোমাটিড, এটা হলো মায়ের সিস্টার, মানে মায়ের ক্রোমাটিড, এটা হলো বাবার ক্রোমাটিড, নাকি?
তাহলে দুইটা ভিন্ন ক্রোমাটিডকে একসাথে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। তাহলে এটাকে বলছি আমরা নন সিস্টার ক্রোমাটিড, এই দুইটাকে আমরা বলছি নন সিস্টার ক্রোমাটিড। ক্লিয়ার? তাহলে এই দুইটা কি নন সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড। ওকে, ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এখন যে ঘটনা ঘটবে সেটা হলো এরা যেহেতু কাছাকাছি চলে আসলো, হ্যাঁ কাছাকাছি চলে আসলো, তো এরা এমনভাবে কাছাকাছি আসবে, ওই জিনিসটা আমি দেখাই, এরকম একটা এক্স অক্ষরের মতো জিনিস তৈরি হবে। এই যে এরকম এরা এমনভাবে কাছাকাছি আসবে, এই যে এরকম এক্স অক্ষরের মতো একটা জিনিস তৈরি হবে, মানে জিনিসটা এরকম তৈরি হবে। মনে করো এটা হলো বাবার ক্রোমাটিড, এটা হলো মায়ের ক্রোমাটিড, এই দুটো ক্রোমাটিড এইভাবে হবে, এইভাবে থাকবে এখানে। এই যে এরকম জিনিসটা আমি যদি এখানে আঁকি, এই যে বুঝছো, এই যে এরকম। তাহলে এটা দেখতে কি এক্স অক্ষরের মতো মনে হচ্ছে কিনা বলো তো সবাই? এটা দেখতে কি এক্স অক্ষরের মতো মনে হচ্ছে কিনা? এই জিনিসটা দেখতে এক্স অক্ষরের মতো মনে হচ্ছে কিনা? ইয়েস অর নো? এটাকে বলা হয় কায়াজমা। এটাকে বলা হয় কায়াজমা। কায়াজমা। ওকে, আচ্ছা, এখন এইখানে যে একটা ঘটনা ঘটবে, খুব মজার একটা ঘটনা। আচ্ছা, আমরা জানি ক্রোমোজোম মানে কি, ক্রোমোজোমের ভেতরে জিন থাকে আর জিনের মধ্যে বৈশিষ্ট্য লেখা থাকে, রাইট? আচ্ছা, এখানে যে ঘটনাটা ঘটবে দেখো, এই যে এখানে এটা তো বাবার না, এই অংশটা তো বাবার, সরি এটা তো মায়ের ক্রোমোজোম, তাই না? আর এটা হলো বাবার ক্রোমোজোম, রাইট? এখন এই জায়গায় যেটা হবে, এই জায়গায় এই জিনের বিনিময় হবে, ক্রোমোজোমের বিনিময় হবে। আচ্ছা, ক্রোমোজোমের যদি বিনিময় হয় জিনিসটা তখন দেখতে এরকম হবে না বলো তো? ক্রোমোজোমের মানে এই খণ্ডটা এর কাছে চলে আসবে, ওকে, আর এর কিছু খণ্ড মানে বাবার কিছু খণ্ড, বাবার কিছু জিন এই মায়ের কাছে চলে যাবে। এই বুঝছো কিনা জিনিসটা? মানে জিনের বিনিময় হবে, বৈশিষ্ট্যের বিনিময় হবে, বুঝছো কিনা? ইয়েস অর নো? বুঝছো? তাহলে এই যে জিনের বিনিময় হলো, জিনের যে বিনিময়টা হলো, এই জিন বিনিময়টাকেই বলা হয় ক্রসিং ওভার। এটাকেই বলা হয় ক্রসিং ওভার। ক্রসিং ওভার, এই জিনিসটাকে বলা হয় ক্রসিং ওভার। তার মানে এখন বাবার ক্রোমোজোমের মধ্যে মায়ের কিছু বৈশিষ্ট্য চলে আসলো, আবার মায়ের ক্রোমোজোমের মধ্যে বাবার কিছু বৈশিষ্ট্য চলে গেল কিন্তু। তাহলে এই যে যে ঘটনাগুলো ঘটলো, এই ঘটনাটাকে বলা হয় প্যাকাইটিন দশা। এটাকে বলা হয় প্যাকাইটিন পর্যায়, প্যাকাইটিন। প্যাকাইটিন। তাহলে প্যাকাইটিন পর্যায়ে কি কি ঘটনা ঘটে বলো তো? তাহলে প্যাকাইটিন পর্যায়ে আমি যদি বলি কি কি ঘটনা ঘটে, কি কি ঘটনা ঘটে, তাহলে প্যাকাইটিন পর্যায়ে দেখো সিস্টার ক্রোমাটিড তৈরি হয়, নন সিস্টার ক্রোমাটিড তৈরি হয়, কায়াজমা তৈরি হয়, ক্রসিং ওভার তৈরি হয় বা ক্রসিং ওভার ঘটে। আচ্ছা, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি বলো তো ক্রসিং ওভার সিস্টার ক্রোমাটিডের মধ্যে ঘটে নাকি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ঘটে? সবাই আমাকে কমেন্টে জানিয়ে দাও। নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ঘটে, ভেরি গুড। তাহলে এটাই হলো ক্রসিং ওভার। তোমরা কিন্তু এখন সবই পারছো, তাই না? তাহলে দেখো প্যাকাইটিন পর্যায়ে এই ঘটনা ঘটে। ক্লিয়ার? আচ্ছা, এখন এর পর্যায়ে যে এর পরে যে ঘটনাটা ঘটবে কি হবে দেখো, কাহিনী তো শেষ, তাই না? অংশের বিনিময় তো হয়ে গেল। এখন এরা আবার যে যার মতো দূরে সরে যাবে, যে যার মতো দূরে সরে যাবে, বুঝছো? এখন এই যে ক্রোমোজোমগুলো যে যার মতো দূরে সরে যাবে।
তাহলে একটু আগে একজন কোশ্চেন করেছিল আমাকে যে এরা কাছাকাছি আসার দরকার কি ছিল? তাহলে বলো তো দরকারটা কি ছিল? কেন কাছাকাছি এসেছিল এই ক্রোমোজোমগুলো? বলো বলো কেন এসেছিল? ডিএনএর বিনিময়ের জন্য, তাই না? ক্রসিং ওভার ঘটানোর জন্য। ক্লিয়ার? তাই বুঝতে পেরেছো সবাই? জিনের বিনিময় ঘটানোর জন্যই কাছাকাছি এসেছিল। এরপরে এরা কি করবে? এরা ধীরে ধীরে দূরে সরে যাবে। তাহলে এই যে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, এই দূরে সরে যাওয়ার যে প্রক্রিয়া সেটাকে বলছি আমরা ডিপ্লোটিন। সেই জিনিসটাকে আমরা বলছি ডিপ্লোটিন। আবার ধীরে ধীরে দূরে সরে যাবে এবং একসময় একেবারে দূরে সরে যাবে। দেন সবশেষ পর্যায়টা হলো ডায়াকাইনেসিস। তাহলে ডিপ্লোটিন থেকে দূরে সরে যাওয়া শুরু হয় এভাবে করে, একেবারে দূর পর্যন্ত চলে গেলে সেটা হলো ডায়াকাইনেসিস। ক্লিয়ার সবাই? তাহলে এ পর্যন্ত ক্লিয়ার কিনা বলো আমাকে। তাহলে আমি যদি আরেকবার নতুন করে বলি, সাম আপ করি, তাহলে কি হবে? প্রোফেজ একে যেটা হবে, ক্রোমোজোমগুলো থেকে জল বিয়োজন হবে, ক্রোমোজোমগুলো খাটো এবং মোটা হবে এবং ক্রোমোজোমগুলোর সেন্ট্রোমিয়ার একসাথে আসবে। তখন এই সেন্ট্রোমিয়ারগুলোকে একসাথে দেখলে ক্রোমোজোমগুলোকে দেখতে ফুলের তোড়ার মতো মনে হবে। এটাকে বলা হয় ফ্লাওয়ার বুকে বা পোলারাইজ বিন্যাস। এবং এটা পর্যায়ে কোন পর্যায়ে ঘটে? এটা ল্যাপ্টোটিন পর্যায়ে এটা দেখা যায়। এরপরে কি হবে? এই পরে ক্রোমোজোমগুলো পাশাপাশি এসে অবস্থান করবে। এই যে ক্রোমোজোমগুলো যে পাশাপাশি এসে অবস্থান করলো, এই অবস্থান করার যে প্রক্রিয়া, পাশাপাশি আসার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় সাইন্যাপসিস বা সিন্যাপসিস। এবং পাশাপাশি আসলে তখন ক্রোমোজোমগুলো এক একটা জুটি তৈরি হবে, জুটি তৈরি হবে। এই জুটি তৈরিটাকে বলছি আমরা বাইভ্যালেন্ট। এরপরে কি হবে? ক্রোমোজোমগুলো পাশাপাশি আসলো, আসার পরে এই যে ক্রোমোজোমগুলো, এই ক্রোমোজোমগুলোতে ক্রোমাটিডের সংখ্যা বাড়বে বা ডিএনএর পরিমাণ দ্বিগুণ হবে। এবং তারপরে এই যে সিস্টার নন সিস্টার দুইটা নন সিস্টার ক্রোমাটিড, এই নন সিস্টার ক্রোমাটিডগুলো এক্সের মতো আকার ধারণ করবে। এটাকে আমরা বলছি কাইজমা। এবং এই নন সিস্টার ক্রোমাটিডগুলোর মধ্যে জিনের বিনিময় হবে বা ডিএনএর বিনিময় হবে, যেটাকে আমরা বলছি ক্রসিং ওভার। তারপরে কি হবে? এই ক্রোমোজোমগুলো দূরে সরে যাবে, যে যার কাছ থেকে ধীরে ধীরে দূরে সরে যাবে। এই যে দূরে সরে যাওয়ার যে প্রক্রিয়া, তাকে বলছি আমরা ডিপ্লোটিন। এবং সব শেষে একবারে দূরে সরে যখন যাচ্ছে, সেটাকে হলো ডায়াকাইনেসিস। ঠিক আছে? সবাই ক্লিয়ার কিনা বলো? সবাই ক্লিয়ার কিনা? তাহলে তোমাদের বইয়ে দেখবে ছবি লক্ষ্য করবে। তাহলে এই যে ল্যাপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, এই যে দেখো, এই পর্যন্ত কিন্তু জিনিসটা ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয়নি। তোমাদের বইয়ের ছবির সাথে মিলিয়ে দেখো। কিন্তু যখন আবার প্যাকাইটির পর্যায়ে গেছে, তখন দেখবা ক্রোমোজোমের ছবিটা দেখতে এরকম। বইয়ের সাথে এখন মিলাও। এখন বুঝতে পেরেছো কেন এরকম? এখন বুঝতে পেরেছো কিনা বলো? সবাই ক্লিয়ার? ডিএনএর পরিমাণ ডাবল কিভাবে হয়, এগুলো কিন্তু আমরা মাইটোসিস প্রক্রিয়া যখন পড়েছিলাম তখন আমি বলেছিলাম। ওই ক্লাসটা যদি করে না থাকো, এটা করতে হবে। ওকে? আচ্ছা, এখন তুমি বই পড়লে তো এখন জিনিসগুলো বুঝতে পারবে। হ্যাঁ, ওকে। আচ্ছা, এরপরে আসো মিওসিস টু। মিওসিস টু এ কি ঘটে? আবার ওই একই ঘটনা ঘটে। প্রোফেজ টু, মেটাফেজ টু, অ্যানাফেজ টু, টেলোফেজ টু, এই ঘটনাগুলোই ঘটে।
তাহলে দেখো মিওসিস এক এখানে কি হচ্ছে, হ্রাসমূলক বা রিডাকশনাল বিভাজন বলা হয়, ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়। কিভাবে পায় আমরা একটু পরে দেখব। ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়, সমসমস্ত ক্রোমোজোমের মধ্যে অংশের বিনিময় হয়, ক্রসিং ওভার ঘটে। আর কি 4টি পর্যায়ে বিভক্ত। এই মিওসিস এক 4টা পর্যায়ে বিভক্ত, প্রোফেজ এক, মেটাফেজ এক, অ্যানাফেজ এক, টেলোফেজ এক। তাহলে প্রোফেজ একে কি ঘটনা ঘটে দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটাই তোমাদের বোর্ড পরীক্ষায় আসে। এই প্রোফেজ একে কি কি ঘটনা ঘটে, ওই যে ল্যাপ্টোটিন, জাইগোটিন, প্যাকেটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, এই ঘটনাগুলো এটাই। ওকে, তাহলে প্রোফেজ একের দেখো প্রথমে হলো ল্যাপ্টোটিন পর্যায়, প্রোফেজ এক পর্যায়, এটা হলো জটিল দীর্ঘস্থায়ী পর্যায়। এখন প্রথমে যেটা সেটা হলো ল্যাপ্টোটিন। ল্যাপ্টোটিন যদি আমরা দেখি এই যে দেখো, তাহলে ল্যাপ্টোটিন পর্যায়ে কি হয়, নিউক্লিয়াসে জল বিয়োজন হয় এবং ক্রোমোজোম সংকুচিত এবং রঞ্জক ধারণ ক্ষমতা প্রাপ্ত হয়, যেটা আমরা একটু আগে বলেছি, রাইট। ল্যাপ্টোটিনে আর কি হয়, ল্যাপ্টোটিনে বলো তো, ফ্লাওয়ার বুকে বা পোলারাইজ বিন্যাস মনে আছে, ফ্লাওয়ার বুকে, ফ্লাওয়ার বুকে এটা দেখা যায়, তাই না। আর কি হয়, পোলারাইজড বিন্যাস, তাই না, পোলারাইজড বিন্যাস। তাহলে এই ঘটনা ঘটে হলো প্রোফেজ একে, তোমার ল্যাপ্টোটিন পর্যায়ে। ঠিক আছে, ক্লিয়ার, এ পর্যন্ত ক্লিয়ার। ওকে, জাইগোটিন পর্যায়ে কি হয় আমরা বলেছি, সিন্যাপসিস হয় আর বাইভ্যালেন্ট হয়। তাহলে মনে আছে সিন্যাপসিস এবং বাইভ্যালেন্টের কথা। সিন্যাপসিস মানে কি, কাছে আসার যে প্রক্রিয়া সেটাকে বলছি আমরা সিন্যাপসিস, আর বাইভ্যালেন্ট মানে এই যে জুটি তৈরি হচ্ছে এই জুটিটাকে আমরা বলছি বাইভ্যালেন্ট। ওকে, আচ্ছা, এরপরে কি হয়, প্যাকাইটিন দশায়, সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড, কায়াজমা বা কায়াজমাটা, হ্যাঁ কায়াজমা তো না, কায়াজমাটা, তারপর ক্রসিং ওভার, এগুলো তৈরি হয়, এই ঘটনাগুলো ঘটে প্যাকাইটিন পর্যায়ে। ক্লিয়ার, ক্লিয়ার, ওকে। তারপর কি হয়, ডিপ্লোটিন। ডিপ্লোটিনে কি যেটা হয়, লুপ তৈরি হয়। লুপ মানে কি দেখো আমি বলি, লুপ মানে হলো যে এই যে এরা তো এখন পরস্পর পরস্পরের কাছ থেকে দূরে সরে যাবে, তাই না, তাদের মধ্যে তো একটা বন্ধন আছে, তো এরা তো ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, মনে করে এই জিনিসটা, এটা আমি এখন দূরে সরাবো, তাহলে এই মাঝখানে তো এদের সাথে একটা বন্ধন ছিল, ছিল না, ক্রসিং ওভার হলো না, বন্ধন ছিল, তো এরা যখন দূরে সরে যাবে তখন যেখানে বন্ধন ছিল না সেই জিনিসগুলো এভাবে করে প্রথমে যাবে, গেলে এই যে এভাবে করে দূরে সরে যাবে, তাহলে এই যে মাঝখানে এই যে একটা জিনিস তৈরি হলো এটাকে বলা হয় লুপ, এই যে এই জিনিসটা হলো লুপ। মানে বিষয়টা এরকম যে এই যে দেখো, আচ্ছা এখন দেখো জিনিসটা এরকম যদি আমি কল্পনা করি বা চিন্তা করি, এ দূরে সরে যাবে, হ্যাঁ এও দূরে সরে যাবে, তো দূরে সরে গেলে প্রথমে তো এদের মধ্যে গ্যাপিং তৈরি হবে, রাইট, আর এই জিনিসটা এর মধ্যে তো অ্যাটাচমেন্ট থাকবেই, তাহলে জিনিসটা দেখতে এরকম হবে, তখন এই জিনিসটা দেখতে তখন এরকম হবে, মানে আমি যদি দূরে সরাই দিই, এই দেখো, বুঝছো, এই দেখো দূরে সরে গেল না, এই যে যে জিনিসটা তৈরি এটাই হলো লুপ, এই যে এই হলো সেই লুপ, এই জিনিসটা হলো লুপ, মানে এরা প্রথমে এই অংশগুলো দূরে সরে যাবে, এই অংশগুলো এই যে মাঝখান দিয়ে দূরত্বটা তৈরি হবে, এই মাঝখান দিয়ে দূরত্ব তৈরি হবে, আর এটা ধীরে ধীরে সরতে থাকবে, তাহলে এই অংশটাকে আমরা বলছি লুপ, গিট্টুর মতো, হ্যাঁ ভেরি গুড, ঠিক আছে, ওকে। আর একেবারে ডায়াকাইনেসিস মানে হলো একেবারে শেষে চলে যাবে এবং নিউক্লিওলাস অদৃশ্য হয়ে যাবে এবং নিউক্লিয়ার এনভেলপ যেটা বা নিউক্লিয়ার মেমব্রেন সেটাও ধীরে ধীরে বিলুপ্ত হবে। আমরা বলেছিলাম প্রোফেজ পর্যায়ের শেষের দিকে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার যে মেমব্রেন থাকে সেটা বিলুপ্ত হওয়া শুরু হয়, এবং ডায়াকাইনেসিস এটা প্রোফেজ পর্যায়েরই, প্রোফেজ একেরই শেষের ধাপ।
ঠিক আছে? ক্লিয়ার এ পর্যন্ত? তাহলে আমরা প্রোফেজ একের কি কি ঘটনা ঘটলো সেটা পড়লাম। ওকে, এখন এরপরে কি হবে? এরপরে আগের মতো ঘটনা, মেটাফেজ পর্যায়ে, অ্যানাফেজ পর্যায়ে, টেলোফেজ পর্যায়ে। মেটাফেজ পর্যায়ে কি হয়? এখন ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করবে। হুম, এই ঘটনাগুলো ঘটবে। তাহলে দেখো, আমরা এই জিনিসটাকে যদি সামারাইজ করি, তাহলে সামারাইজ করলে আমরা এইভাবে করে মনে রাখতে পারি। তাহলে প্রোফেজ একে যে ঘটনাগুলো ঘটে এগুলো আমরা মনে রাখতে পারি কৌশল দিয়ে। লেপ্টে যায় প্যাডা, এভাবে করে মনে রাখতে পারি। হ্যাঁ, ল্যাপটোটিন পর্যায়ে ঘটনা কি হয়? জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, কোনটাতে কি ঘটনা ঘটে, এভাবে আমরা মনে রাখতে পারি। ঠিক আছে? ওকে, তারপরে দেখো এই যে ল্যাপটোটিন পর্যায়ে কি কি ঘটনা ঘটে, দেখো এই যে এটা আমরা মনে রাখতে পারি এই ছন্দ দিয়ে, ল্যাপটানো পোলার বুকে যেও না ভাই সিমি, পস্তাবে তুমি কালক্রমে, এভাবে করে আমরা মনে রাখতে পারি কোথায় কি ঘটনা ঘটে। তাহলে দেখো, ল্যাপটোটিনে পোলারাইজেশন, ফ্লাওয়ার বুকে বা ফুলের তোড়া, জাইগোটিনে বাইভ্যালেন্ট সিন্যাপসিস, তারপরে প্যাকাইটিনে টেট্রাট কায়াজমা, আর হলো ক্রসিং ওভার। এগুলো আলোচনা করেছি কিনা বলো? হুম, ওকে। তারপরে ডিভোর্স পেলে দায়িত্ব নিয়ে বিলুপ্ত হইও পাহাড়ে, তাহলে দেখো ডিপ্লোটিনে প্রান্তীয়করণ এবং লুপ তৈরি হয়, ডায়াকাইনেসিসে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত, নিউক্লিয়াস বিলুপ্ত এবং পরিধি ইয়ে বলে। ঠিক আছে? ওকে, আচ্ছা। দেন মেটাফেজ একে কি হয়? মেটাফেজ একে এই যে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল বরাবর অবস্থান করবে, আগের মতো ঘটনা, এখন সব মাইটোসিসের মতো ওই ঘটনাগুলো ঘটবে। অ্যানাফেজ পর্যায়ে কি হবে? এই যে টানাটানি হবে, টানাটানির ফল এই মেরুর দিকে যাবে আর এর মেরুর দিকে যাবে। ঠিক আছে? আর টেলোফেজ পর্যায়ে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের আবির্ভাব করবে, আগের ঘটনা। এখন মাইটোসিসে বাকি যে ঘটনাগুলো আছে, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সেই ঘটনাগুলো এখানেও ঘটবে। তাহলে মেইন যে ঝামেলাটা, সেই মেইন ঝামেলাটা হয়েছিল কোথায়? মেইন কাহিনীটাই হয়েছিল হলো প্রোফেজ এক পর্যায়ে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখন একটু ব্রেকে চলে যাব। আমরা কয়টা বাজে? 10:05 তো। আমরা 10 মিনিট একটা ব্রেক নেই। হ্যাঁ, যেহেতু এটা একটু কঠিন, একটু 10 মিনিট ব্রেক নেই। আমরা ঠিক 15তে চলে আসবো। হ্যাঁ, 10:15, 10:15 পর্যন্ত বিরতি। আমরা ব্রেকের পরে এই জিনিসটা আবার ভালো করে বোঝার চেষ্টা করব। হুম, আচ্ছা।
আচ্ছা, আমরা সবাই আবার চলে আসি। তোমরা কানেক্টেড আছো কিনা? সবাই আছো? ওকে। আচ্ছা, গেল টেলোফেজ 1, এখন হলো ইন্টারকাইনেসিস, সাইটোকাইনেসিস। আচ্ছা, তাহলে চিত্রের অবস্থা কোন উপপর্যায়ে তৈরি হয় বলো তো? এই যে এই ঘটনাটা কি, কোন উপপর্যায়ে তৈরি হয় বলো? এই যে দুইটা পরস্পরের কাছাকাছি চলে আসছে, এসে এই যে জোড়া লাগছে এক্স অক্ষরের মতো, তাই না? এটা দেখতে কি এক্স অক্ষরের মতো না? এক্স অক্ষরের মতো, তাহলে এটা কোন পর্যায়ে বলো এখন? তাহলে কি হবে এটা উত্তর? ভেরি গুড। তাহলে প্যাকেটিন পর্যায়ে, রাইট? ওকে। আচ্ছা, এবার এটা দেখো তো, জন্মমাতৃকোষে গ্যামেট সৃষ্টিকালে নিষেকের পূর্বে মায়োসিস কোন ধরনের জীবে হয়? কোন ধরনের জীবে এটা ঘটনা ঘটে বলো? কি হবে এটা উত্তর? ওকে, ভেরি গুড। তাহলে ডিপ্লয়েড জীবে, রাইট? আচ্ছা, তাহলে দেখো এগুলো হলো তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলো হলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখন পারবো না? ক্রসিং ওভার কাকে বলে? কোষচক্রে মায়োসিস বিভাজন কেন ঘটে না? মায়োসিস কোষ বিভাজনে প্রোফেজ একের গুরুত্ব কি? সিন্যাপসিস কি? সিন্যাপসিস বলতে কি বোঝো? হ্রাসমূলক বিভাজন বা মেয়োসিস যে কথাটা বলেছি। ইন্টারকাইনেসিস মানে কি? বাইভ্যালেন্ট কি? প্রান্তীয়করণ কি? কাজমাটা কি? মায়োসিস বিভাজনে প্রোফেজ এক পর্যায়ে জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন ধাপের বর্ণনা দাও। দেখো, মূলত পরীক্ষায় যে কোশ্চেনটা আসে সেটা হলো যে প্রোফেজ একের যে ধাপগুলো রয়েছে, ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকেটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, মূলত ওখান থেকে দেখো পরীক্ষায় কোশ্চেন আসে। তুমি দেখো কোশ্চেনগুলো লক্ষ্য করো, এই যে প্রোফেজ এক, রাইট? এই দেখো কোথায়, এই যে প্রোফেজ এক। ওকে, তারপর দেখো প্রোফেজ এক, মূলত প্রোফেজ একের মধ্যে যে ধাপগুলো রয়েছে সেই ধাপগুলো থেকে পরীক্ষা কোশ্চেন আসে। তাহলে তোমাদের যদি পড়তে হয় মায়োসিস কোষ বিভাজন, তাহলে মিওসিস কোষ বিভাজনে কি পড়বে? মিওসিস কোষ বিভাজনকে কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়? মিওসিস কোষ বিভাজনের প্রোফেজ একের যে ধাপগুলো রয়েছে সেই ধাপগুলোর বর্ণনা সহ পড়তে হবে, আর মাইটোস এবং মিওসিসের পার্থক্যটা পড়তে হবে। ঠিক আছে? তাহলে এগুলো কি আমরা পারবো না? এগুলো আমরা পড়েছি না অলরেডি? বলো, এগুলো আমরা অলরেডি পড়েছি কিনা? ইয়েস অর নো? পড়েছি? পারবো না? ভেরি গুড, ভেরি গুড। ওকে, এখন আমরা এই যে যে পড়লাম এতক্ষণ ধরে, যে প্রোফেজ একের যে ধাপগুলো আমরা পড়লাম, এটা এখন আমরা আরো ক্লিয়ার করব। আমরা তো এতক্ষণ ধরে থিওরিটিক্যালি মুখে বললাম আমি, এখন এটা আমি আরো একটু ক্লিয়ার করব। এখন তুমি মনোযোগ দিয়ে জাস্ট এই ভিডিওটা দেখবে, এই ভিডিওটা দেখলে এখন তোমার সব পড়া ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এটা তুমি এখন মনোযোগ দিয়ে দেখো জাস্ট। কি কি ঘটনা ঘটছে আমি মুখে বলছি, তুমি জাস্ট দেখো মনোযোগ দিয়ে, হ্যাঁ? তাহলে শুক্রাণু 23টা ক্রোমোজোম থাকে, ডিম্বাণুতেও 23টা ক্রোমোজোম থাকে, আমরা বলেছি, রাইট? আচ্ছা, তাহলে মিওসিস এক এবং মিওসিস দুই, মিওসিসের দুইটা ধাপ, একটা হলো মিওসিস এক এবং আরেকটা হলো মিওসিস দুই বা টু, তাই না? মিওসিস একে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ ওয়ান এগুলো হয়। আবার মিওসিস টুতেও প্রোফেজ টু, মেটাফেজ টু, অ্যানাফেজ টু এবং টেলোফেজ টু এই জিনিসটা হয়, তাই না? ওকে, কি ঘটনা ঘটে সেটা আমরা এখন দেখব। ওকে,
এখন আসো প্রোফেজ একে কি হয় দেখো, ক্রোমাটিন তন্তু থেকে পানি বের হয়ে যায়, পানি বের হয়ে গেলে ক্রোমাটিন তন্তুগুলো খাটো মোটা হয় এবং ক্রোমোজোম আকার ধারণ করে। তাহলে দেখো এখন ক্রোমোজোম আকার ধারণ করবে। ওকে, তাহলে দেখো এখন ক্রোমোজোম হবে, নিজেদের মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে ক্রোমোজোম আকার ধারণ করলো। ঠিক আছে, তাহলে এখানে কয়টা ক্রোমোজোম? 4টা ক্রোমোজোম দেখলাম আমরা, তাই না? এবং দেখো একই ক্রোমোজোমের 2টা ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। ওকে, তাহলে দেখো তো আমাকে এখন একটা কোশ্চেনের উত্তর দাও তো, এই যে এখানে এখানে কয়টা ক্রোমোজোম? সবে কমেন্টে জানাও, ভিডিওটা বুঝতে হবে তোমাকে। এখানে কয়টা ক্রোমোজোম বলো? 4টা ক্রোমোজোম, তাই না? কি অবস্থায় আছে? ডিএনএ দ্বিগুণ অবস্থায় আছে, তাই তো? ওকে, এখন কি হবে? আমরা বলেছিলাম যে ক্রোমোজোমগুলো পাশাপাশি এসে অবস্থান করবে, মনে আছে? যেটাকে আমরা সিন্যাপসিস বলি। এই দেখো ক্রোমোজোমগুলো পাশাপাশি এসে অবস্থান করলো না? এই যে, তাহলে এই যে পাশাপাশি এসে অবস্থান করলো, এই পাশাপাশি আসার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে কি বলে? সিন্যাপসিস বলে, রাইট? এবং এই যে এখানে যে ক্রোমাটিড থাকে, এখানে কয়টা ক্রোমাটিড টোটাল? এখানে 4টা নাকি? তাহলে এই যে 4টা ক্রোমাটিড, এই 4টা ক্রোমাটিডকে একসাথে আমরা বলছি টেট্রাড। ঠিক আছে, ওকে। তারপরে কি হবে? আমরা বলেছিলাম যে এদের মধ্যে জিনের বিনিময় হবে বা ডিএনএর বিনিময় হবে, তাই না? তাহলে দেখো এই যে এটা মনে করো বাবার ক্রোমোজোম, পিছনেরটা হলো মায়ের ক্রোমোজোম, তাহলে এদের মধ্যে এখন জিনের বিনিময় হবে। ওকে, তাহলে এই যে জিনের বিনিময়ের যে প্রক্রিয়া, এটাকে আমরা বলছি ক্রসিং ওভার। তাহলে দেখো ক্রসিং ওভারটা কিভাবে হচ্ছে, এই দেখো, এই যে দেখছো জিনিসটা কিভাবে হলো ক্রসিং ওভার। তাহলে দিস ইজ কল্ড ক্রসিং ওভার। তাহলে ক্রসিং ওভারের ফলে বাবার কিছু বৈশিষ্ট্য মায়ের ক্রোমোজোমে চলে যায়, মায়ের কিছু বৈশিষ্ট্য বাবার ক্রোমোজোমে চলে যায়। ওকে, আচ্ছা, এরপরে কি হয় দেখো, এরপরে কি হয় ঘটনাটা বোঝার চেষ্টা করো। এরপরে ক্রোমোজোমগুলো কি হবে? ডিপ্লোটিন ডায়াকাইনেসিস, মানে ক্রোমোজোমগুলো পরস্পরের কাছ থেকে দূরে সরে যাবে, তাই না? তাহলে সেই জিনিসটাই আমরা এখন দেখব। আচ্ছা বলো তো, প্রথমে আমরা যে কোষটা দেখেছিলাম, কোষটার মধ্যে কয়টা ক্রোমোজোম ছিল মনে আছে তোমাদের? কোষের মধ্যে কয়টা ক্রোমোজোম ছিল একটু লক্ষ্য করো। এই যে কোষের মধ্যে কয়টা ক্রোমোজোম দেখো তো, কয়টা ক্রোমোজোম? কয়টা ক্রোমোজোম? 4টা ক্রোমোজোম, মনে রাখবা। এই কোষটার মধ্যে কয়টা ক্রোমোজোম? 4টা ক্রোমোজোম। কেন এটা মনে রাখতে বলছি আমি একটু পরেই বলবো তোমাকে। তাহলে এখন কি হলো ঘটনা, কি হলো কি হলো কি হলো? ওকে, তাহলে ক্রসিং ওভার হলো তো না? আচ্ছা, এখন ক্রসিং ওভার হওয়ার ফলে এখন কি হবে দেখো তো, এই যে দেখো অদৃশ্য হয়ে গেল, লক্ষ্য করেছো? একটা জিনিস অদৃশ্য হয়ে গেল মানে কি? ওই যে ডায়াকাইনেসিস, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন এগুলো অদৃশ্য হয়ে যায়, ওইটাই অদৃশ্য হয়ে গেল। ঠিক আছে, তাহলে প্রোফেজ পর্যায়ে, প্রোফেজ 1-এর পর্যায়টা কিন্তু শেষ। আচ্ছা, প্রোফেজ 1-এর পরে কি পর্যায়ে আসবে? মেটাফেজ পর্যায়ে, মেটাফেজ 1। আচ্ছা, মেটাফেজ 1-এ এখন কি হবে? মেটাফেজ 1-এ যেটা হবে, এগুলো বিষুবীয় অঞ্চল বরাবর এসে অবস্থান করবে। তাহলে দেখো সেন্ট্রিওল তৈরি হলো এবং এই ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল বরাবর এসে অবস্থান করবে মেটাফেজ 1-এ। তাহলে দেখো এই যে ক্রোমোজোমগুলো এখন বিষুবীয় অঞ্চল বরাবর এসে অবস্থান করলো। ঠিক আছে, তারপরে কি হবে দেখো, এখন কি হবে? এই যে স্পিন্ডল তন্তু এগুলোকে টানবে, রাইট? তাহলে টেনে দেখো 2 কোণার দিকে নিয়ে যাবে, অ্যানাফেজ পর্যায়ে। এবং 2 কোণার দিকে যখন চলে যাবে তখন অ্যানাফেজ ধাপের সমাপ্তি ঘটবে এবং টেলোফেজ পর্যায়ে শুরু হবে। এবং টেলোফেজ পর্যায়ে কি হয়? আবার সেই জল যোজন হয়, মানে পানি যুক্ত হয়, ক্রোমোজোমগুলো আবার ক্রোমাটিন তন্তুর মতো হয়ে যায় এবং সাইটোপ্লাজমের বিভাজন হয়, তাই না? এইভাবে করে 2টা কোষ তৈরি হলো। তাহলে এখন আমরা দেখব 2টা কোষ কিভাবে তৈরি হলো। তাহলে দেখো, এই যে দেখো জিনিসটা বুঝতে পারছো? এটা এই যে এটা এখন কিন্তু নিউক্লিয়াসের, এটা তো নিউক্লিয়াসের বিভাজন হলো, এখন এটা সাইটোপ্লাজমটাও আলাদা হয়ে যাবে, সাইটোপ্লাজমের বিভাজন হবে। তাহলে এই যে সাইটোপ্লাজমের এখন বিভাজন হবে, দেখো বিভাজন হয়ে 2টা কোষ তৈরি হবে। এই যে আবার দেখো নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত, আবার আবির্ভাব হলো। এই যে পাশে যে বর্ডারটা তৈরি হলো, এই বর্ডারটাই হলো নিউক্লিয়ার মেমব্রেন। একটু আগে কিন্তু নিউক্লিয়ার মেমব্রেনটা ছিল না, লক্ষ্য করো। এই যে লক্ষ্য করো, নিউক্লিয়ার মেমব্রেন কিন্তু ছিল না, এখন দেখবা নিউক্লিয়ার মেমব্রেন চলে আসবে চারপাশে। এই যে দেখুন, বুঝতে পেরেছো নিউক্লিয়ার মেমব্রেন কোনটা? হালকা কালারের যে জিনিসটা তৈরি হলো সেটা হলো নিউক্লিয়ার মেমব্রেন।
ওকে, আচ্ছা, এবং সাইটোপ্লাজমও কিন্তু আলাদা হয়ে গেল, তাই না? সাইটোপ্লাজমও আলাদা হয়ে গেল। তাহলে দেখো তো একটা কোষ থেকে কয়টা কোষ তৈরি হলো? ছিল একটা কোষ, কয়টা কোষ তৈরি হলো? দুইটা কোষ তৈরি হলো, নাকি? এবং বলো তো প্রথম কোষে কয়টা ক্রোমোজোম ছিল? কয়টা ক্রোমোজোম ছিল? 4টা ক্রোমোজোম। আর এখন যে কোষগুলো পেলাম এখানে কয়টা করে ক্রোমোজোম আছে? 2টা করে ক্রোমোজোম আছে। তাহলে এখানে কি ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেয়ে গেল না? হ্রাস পেয়ে গেল। তাহলে আমরা বলেছিলাম না যে মিওসিস একে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়? এই হলো সেই জিনিসটা। তাহলে এই পর্যন্ত হলো মিওসিস 1। এ পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ, তাহলে মিওসিস 2 জিনিসটা কি? খুবই সিম্পল। এখন আর এক দফা এর মধ্যে দেখো ঘটনা ঘটবে। কি ঘটনা ঘটবে দেখো? আগের মতো প্রোফেজ 2 এ কি হবে? জল বিয়োজন হবে, ক্রোমোজোমগুলো খাটো মোটা হবে, হ্যাঁ, ওই ঘটনাগুলো ঘটবে। তারপরে দেখো মিওসিস 2, এই যে। তাহলে এই দুইটা কোষ কিন্তু আছেই, এখন এদের মধ্যে ঘটনাগুলো ঘটবে। এবং দেখো মিওসিস 2 এখানে কিন্তু কোনো ডিএনএ রেপ্লিকেশন হয় না, ডিএনএ পরিমাণ আর বাড়ে না, কারণ ডিএনএ পরিমাণ কিন্তু বেড়ে আছেই, তাই না? ডিএনএ পরিমাণ আর বাড়ছে না। তারপর কি হবে দেখো, লক্ষ্য করো, স্পিন্ডল তন্তু তৈরি হবে এখন। এই যে দেখো সেন্ট্রিওল 2 কোণা চলে গেল, স্পিন্ডল তন্তু তৈরি হলো। স্পিন্ডল তন্তুগুলো কি করবে? এই ক্রোমোজোমগুলো এখন বিষুবীয় অঞ্চল বরাবর এসে অবস্থান করবে। তাহলে এই যে বিষুবীয় অঞ্চল বরাবর অবস্থান করলো এটাকে আমরা কি বলছি? মেটাফেজ। এবং যেহেতু এটা মিওসিস 2 এর ঘটনা তাহলে এটা মেটাফেজ 2। আচ্ছা, তারপর কি হবে? স্পিন্ডল তন্তুগুলো আবার টানাটানি শুরু করবে। তাহলে দেখো আবার টানাটানি শুরু করলো, দুই বিপরীত মেরুর দিকে যাওয়া শুরু করলো। এবং যখন চলে গেল অ্যানাফেজ ধাপের সমাপ্তি ঘটলো। আর টেলোফেজ পর্যায়ে কি হবে? আগের মতো ঘটনা, নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেনের আবির্ভাব ঘটবে এবং সাইটোপ্লাজম একসময় বিভক্ত হয়ে যাবে। তাহলে দেখো 4টা কোষ তৈরি হয়ে গেল। তাহলে ওই যে যে দুইটা কোষ একটু আগে যে দেখলাম, ওই দুইটা কোষ থেকে আরো দুইটা কোষ, ওই দুইটা কোষ থেকে আরো দুইটা কোষ, মানে দুইটা কোষের মধ্যে একটা থেকে দুইটা, আবার একটা থেকে দুইটা। তাহলে আমরা যে একটু আগে যে দুইটা কোষ পেলাম, ওই দুইটা কোষে কয়টা করে ক্রোমোজোম ছিল? দুইটা দুইটা করে ক্রোমোজোম ছিল না? তাহলে ওই দুইটা কোষ থেকে যে দুইটা দুইটা ক্রোমোজোম ছিল, তাহলে ওই কোষ থেকে যে কোষগুলো আমি পেলাম এই কোষগুলোতেও দেখো দুইটা দুইটাই ক্রোমোজোম, দুইটা দুইটা করেই ক্রোমোজোম। তাহলে এখন বলো তো এই ধাপে মানে মিওসিস 2 ধাপে এখানে কি ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেয়েছে কি পায়নি? কমেন্টে জানাও তো। মিওসিস 2 ধাপে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেয়েছে কি পায়নি? বলো। হ্রাস কিন্তু পায়নি। আচ্ছা বলো তো এই ক্রোমোজোম আর মিওসিস 2 ধাপে যে কোষগুলো ছিল ওই ক্রোমোজোমের মধ্যে পার্থক্যটা কোথায় ছিল? পার্থক্যটা কোথায় ছিল? পার্থক্যটা হলো এই ক্রোমোজোমগুলো ডিএনএ দ্বিগুণ অবস্থায় নেই। কিন্তু আমরা যে একটু আগে দেখলাম এই যে দুইটা কোষ তৈরি হলো, এই কোষের মধ্যে দেখো ডিএনএ দ্বিগুণ অবস্থায় রয়েছে। এই যে, বুঝছো পার্থক্য? এই যে দেখো, পার্থক্যটা বুঝতে পেরেছো? ডিএনএ দ্বিগুণ অবস্থায় রয়েছে, কিন্তু এই কোষে কিন্তু দুইটাই ক্রোমোজোম, ডিএনএ দ্বিগুণ অবস্থায় রয়েছে। এবং এই কোষ থেকে আমি দুইটা কোষ পাচ্ছি, এই কোষ থেকেও দুইটা কোষ পাচ্ছি। তাহলে হয়ে যাচ্ছে কয়টা? 4টা। 4টা। তাহলে বুঝতে পেরেছো? আমরা যে বলেছি মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা কোষ থেকে আলটিমেটলি কয়টা কোষ তৈরি হয়? 4টা কোষ তৈরি হয়। এবং মজার জিনিস লক্ষ্য করো, এই প্রত্যেকটা কোষে যে ক্রোমোজোমগুলো পাচ্ছে এই ক্রোমোজোমগুলো কিন্তু মিক্সচারওয়ালা ক্রোমোজোম, মিক্সড করা ক্রোমোজোম। বাবার বৈশিষ্ট্য কিছু আছে, মায়ের বৈশিষ্ট্য কিছু আছে, বাবারও কিছু বৈশিষ্ট্য, মায়েরও কিছু বৈশিষ্ট্য আছে, রাইট? এবং এই যে যে কোষগুলো তৈরি হয় এবং এই কোষগুলোর মধ্যে যে ক্রোমোজোমগুলো থাকে, এই এক একটা কোষ দেখতে একই রকম কিন্তু ভিতরে ক্রোমোজোমগত অনেকগুলো পার্থক্য রয়েছে। কোনো কোষই একটা কোষ এই একটা কোষের সাথে মিলবে না, প্রত্যেকটা কোষই স্বতন্ত্র এবং আলাদা আলাদা। দেখতে একই রকম
কিন্তু ভেতরের গঠনগত জিনিসগুলো আলাদা আলাদা। তাহলে এই কোষটাকে আমরা বলতে পারি এটা একটা শুক্রাণু, এটা একটা শুক্রাণু, এটা একটা শুক্রাণু, এটা একটা শুক্রাণু। তার মানে এক একটা শুক্রাণুর গঠন মানে ভেতরের গঠনগুলো এক এক রকম। ডিম্বাণুর ক্ষেত্রে সেম, এক একটা ডিম্বাণুর ভেতরের গঠন এক এক রকম। তাহলে এই শুক্রাণু দিয়ে ডিম্বাণু নিষিক্ত হলে, এই শুক্রাণু দিয়ে ডিম্বাণু নিষিক্ত হলে তাহলে দুইটার মধ্যে ভ্যারিয়েশন থাকবে না? ভ্যারিয়েশন থাকবে। এই জন্য দেখবে পৃথিবীর কোনো মানুষ দেখতে একই রকম না, প্রত্যেকটা মানুষের মধ্যেই পার্থক্য আছে। মানুষ দেখতে একই রকম না। কেন না? এই কারণের জন্য। একই বাবা মা থেকে ধরো দুইজন ছেলে, হ্যাঁ, দুই ছেলে জন্ম হলো, দুই ছেলে দেখতে কি একই রকম হয়? সব সময় হয় না। কেন হয় না? এই কারণগুলোর জন্য। এটাই হলো ক্রসিং ওভারের মেইন গুরুত্ব। ক্রসিং ওভারের ফলে বিভিন্ন বৈচিত্র্যের, বিভিন্ন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে এবং যত বেশি বৈচিত্র্য থাকবে, যত বেশি ভ্যারিয়েশন থাকবে, তত ওই জীবটা পৃথিবীতে টিকে থাকতে পারবে। বুঝতে পেরেছ? ওকে, তাহলে মিওসিস কোষ বিভাজনে এই জিনিসটা এখন তোমরা 100% ক্লিয়ার কিনা সবাই আমাকে কমেন্টে জানাও। বলো এখন বুঝতে পেরেছো কিনা? যমজরা একরকম হয় কেন? ওগুলোর আলাদা ক্লাস আমি যখন নিব তখন তোমাদেরকে বলবো যমজ হয় কিভাবে। ওকে, তাহলে সবাই ক্লিয়ার? বলো। ওকে, ঠিক আছে। এখন তোমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। সো কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো। এখন বই পড়ো, এখন বই পড়লে 100% ক্লিয়ার হবে, কোনো সন্দেহ নাই। তো কারো কোনো কোশ্চেন? দৃষ্টিগোচর মানে হলো দেখা, এটাকে বলা হয় দৃষ্টিগোচর। ঠিক আছে, তো যেহেতু কোশ্চেন নাই তাহলে আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। তাহলে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।